ওকে এভরিওয়ান, আমরা আজকে নাউনের উপর মেইনলি ক্লাসটা করব। সো সবাই যুক্ত হতে থাক, আমরা ততক্ষণ অবধি একটু অপেক্ষা করব। সো আজকে আমাদের ক্লাসটাই হবে টোটালি নাউনের উপরে। সো আশা করছি সবাই সহযোগিতা করবেন এবং আজকে ক্লাসটি করলে আপনাদের টোটাল নাউনের কনসেপ্টটা একেবারে 100% কমপ্লিট হয়ে যাবে। সো আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং অবশ্যই আজকে রেসপন্স বেশি করতে হবে। যত বেশি আপনারা রেসপন্স করবেন তত বেশি আপনাদের আজকে শেখাটা হয়ে যাবে। এবং একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন যে কোনো কিছু যখন শিখতে যাচ্ছেন তখন অলওয়েজ মাথায় রাখবেন সেটা সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলার। এবং আপনাদের এই লাইভের উপর এক্সাম হবে, যে ক্লাসগুলো নেওয়া হবে সেগুলোর উপর এক্সাম হবে, সেগুলোতে কিন্তু আপনাদেরকে টপ লিডার বোর্ডে থাকতে হবে। সো যারা থাকবেন তারা প্রত্যেকেই পুরস্কৃত হবেন যদি টপ 10 এর মধ্যে আপনারা থাকতে পারেন। সো প্লিজ প্রথম থেকে শেষ অবধি ক্লাসগুলো করবেন এবং একটু পরে আমরা লাইভটা শুরু করছি। সবাই যুক্ত হচ্ছে দেখছি। সবাই প্লিজ একটু সবার নামগুলো একটু মেনশন করবেন, বিশেষ করে নিক নেম যাদের আছে তারা একটু নিজেদের নামগুলো প্রকাশ করবেন, যারা নিক নেম আছে যাদের। এবং অনেকে ফেসবুক আইডির সাথে নিক নেমও মিলে না, সো নিক নেমগুলো খুবই প্রয়োজন। এবং লিডার বোর্ডে আপনারা কোন নামে চাচ্ছেন আপনাদের স্কোরগুলো আসুক সেগুলো একটু কমেন্ট করবেন, কারণ এগুলোর মাধ্যমে পরিচিতি পাবে মেনলি। ওকে, সো দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন। সো সবাই একটু নিকনেম গুলো কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে। সো জয় ভাই আছেন, আমাদের সাথে হাসিব ভাই আছেন। সো চলেন আমরা ক্লাসটা শুরু করে দেই। সবাই যুক্ত হয়ে গেছেন যেহেতু ক্লাস টাইম হয়ে গেছে। সো আজকে আমরা মূলত নাউনের উপর ক্লাস করতেছি, রাইট? সো এখন নাউনের উপরে ক্লাস করার আগে একটু মাথার ইয়াটা একটু ক্লিয়ার করে নেই আপনাদের। পার্টস অফ স্পিচ সবচাইতে কঠিন মনে করে, বাট যখন আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বলবো অনেকের কাছে এই পার্টিকুলার জিনিসটা অনেক ইজি মনে হয়। বুঝতে পারছি? সো নাউন বললে ওহো নাউন তো জানি, কোনো কিছুর নামকে হয়তো বা নাউন বলে, তার প্রপার নাউন হয়তো ক্যাপিটাল লেটার দিয়ে যেগুলো লিখে নাম কোনো ব্যক্তির সেগুলোকে নাউন বলে। কিন্তু না, আপনি যখন পুরো নাউনটাকে ডিটেইলস সহকারে পড়বেন তখন বুঝবেন গ্রামারের কত প্যাচ যে এখানে আছে। আর আমরা রাইট ফর্ম অফ ভার্বের কথা বলি না, এই রাইট ফর্ম অফ ভার্ব যখন আপনি বলেন যে কঠিন লাগে কঠিন লাগে কঠিন লাগে, বাট ট্রাস্ট মি এই যে নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো যখন সবগুলো পার্টিকুলারলি শিখে শিখে যাবেন প্রত্যেকটা টপিক, তখন গিয়ে রিয়েলাইজ করবেন যে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, অ্যাগ্রিমেন্ট খুব আলাদা কিছু না। আপনার যদি আগের পার্টিকুলার টপিকগুলো খুবই সুন্দর করে ইন ডিটেলস যদি কমপ্লিট করা থাকে, তখন রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট গুলো দেখেই আপনি অনেক সময় চিনতে পারবেন। জাস্ট কয়েকটা ব্যতিক্রমধর্মী রুলস থাকে যেটা রুলসের উপর বেস করে হয়, সেগুলো জাস্ট একটু পড়ে নিতে হবে। সো নাউনের ক্লাসটা যদি আপনারা করে ফেলতে পারেন বা কমপ্লিট করতে পারেন, আজকের পর নাউন রিলেটেড একটা সিঙ্গেল কোশ্চেনও আপনার অ্যান্সার করা বাদ থাকবে না, প্রত্যেকটাকে সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন। এবং আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষে এক্সাম হবে, সেই এক্সামগুলোতে পার্টিসিপেট করে রিয়েলাইজ করবেন যে জিনিসগুলো আমি এই ক্লাসের আগে জানতাম না সেগুলোকে আমি অনায়াসে কমপ্লিট করতে পারছি। তো সবাই রেডি আশা করছি, এবং আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি, আমরা দেরি করব না। সো সবাই একটু একসাথে একযোগে ক্লাসটা করবেন। যে জায়গায় রেসপন্স করতে বলবো অবশ্যই রেসপন্স করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর কিন্তু আমরা তদারকি করছি এবং আপনাদের কিছু অ্যাক্টিভিটি থাকবে। এবং টপ যারা থাকবেন তারা সবসময় সাপোর্ট করবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাটেরিয়ালস রয়েছে। সো কোনো চিন্তা করতে হবে না, ক্লাসগুলোকে উপভোগ করুন এবং প্রত্যেকটা টপিককে ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করুন। নাউন শুনেই কিন্তু বোঝা যাবে না যে খালি নাম মানেই নাউন, নাউনের ভেতরে অনেক কিছু আছে, এই জন্য তো এত লম্বা ক্লাস। ওকে, সো আশা করছি অনেকে যুক্ত হয়ে গেছেন। এই তো নামগুলো চলে আসছে, ইভাপু আছেন, নাজমুল ভাইয়া আছেন, উপম ভাইয়া আছেন, ওকে মাসুদ ভাইয়া আছেন, মাসুদ ভাই খুব অ্যাক্টিভ একজন মানুষ। আচ্ছা, বৃষ্টি আপু আছেন, রেজওয়ান ভাই আছেন, টুম্পা আপু আছেন, টুম্পা আপুকেও বারবার দেখা যায়। সো হ্যাঁ, অনেকে অ্যাক্টিভ মানুষগুলো যুক্ত হয়েছেন। এবার দেখবো কে ভালো করতে পারে এই ক্লাসগুলোতে, কে ভালো করে। এক একজন এক এক ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, এক এক বিষয়ে পড়াশোনা করছেন, বাট এই ইংলিশটা যখন শিখতে আসছেন তখন সবাই এক হয়ে গেছেন। এইবার দেখা যাবে কে কতটা শার্প। ওকে, নাউনকে যদি আমি বলি, কোনো কিছু নামকে নাউন বলে, খুবই সিম্পল একটা কনসেপ্ট যে কোনো কিছুর নামকে আমরা সচরাচর নাউন বলে থাকি।
বাট নাউনের প্রকারভেদ দিয়ে আমি স্টার্ট করব, যেগুলো মেইনলি আমাদের পুরো ডিটেলসটাকে কভার করবে। নাউন দুই ধরনের, কনক্রিট, একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুইটা নাউনকে একটু চেনেন, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আলাদা করে নাউনে কেন ফোকাস করতেছি না জানেন? তার মেইন কারণটা হচ্ছে আপনি যদি নাউনের সব বিস্তারিত নিচের গুলোতেই জেনে যান, তখন যে কোনো একটার মধ্যে গেলেই সেটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে। সো আগে আপনি নাউনের শাখা প্রশাখা গুলো চেনেন, তাহলে আপনি যে কোনো একটা শাখাকে দেখালে বুঝতে পারবেন যে ওইটা ওই নাউন বা ওইটাই নাউন। ওকে, আচ্ছা, সো কি বললাম? নাম্বার 1 কনক্রিট নাউন, নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটুকু জেনে রাখেন, ছোট বাচ্চার মতো লাগবে। প্রথম 10-15 মিনিট ছোট বাচ্চা ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছেন, একটা সময় করে গিয়ে জাম্প করে ফেলবেন, জাম্প করে গিয়ে দেখবেন যে ও মাই গড, আমি তো মাথাটা আওলাজলা হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না এটা কোত্থেকে আসলো, এটা তো অনেক সুন্দর একটা জিনিস যেটা আগে জানতাম না, আগে জানলে হয়তো এমসিকিউটা ভালো হইতো। ওকে, আচ্ছা, যেটা বললাম কনক্রিট নাউন আর এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আপনাকে আগে বুঝতে হবে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা শুধুমাত্র আপনার পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে, আপনি গন্ধ শুনতে পারেন, চোখ দিয়ে দেখতে পারেন, তাই না, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারেন, তো পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে গিয়ে আপনি পাবেন, অর্থাৎ যেটা মূলত দেখা যায় না। ঠিক আছে, তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো মূলত অনুভব করা যায় না, সেগুলোকে আপনি কি বলবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন। শুধু এতটুকু মাথায় রাখেন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে গিয়ে, অর্থাৎ যেগুলোকে আপনি দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, সো এই সবগুলোই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউনের কথাটা যদি আমি একটু বলি, কনক্রিট নাউন মূলত 4 ধরনের হয়ে থাকে। সো আজকে কনক্রিট নাউনটাকে আমরা প্রথমে চিনবো, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা চিনবো, তারপর এর ভেতরে যে আসল রহস্য, যেখান থেকে মেইনলি আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনটা হয়ে থাকে, সেটাকে জানবো। খুবই বিরক্তিকর লাগতে পারে, কেন জানেন? কারণ আমি আপনাদের জন্য হোয়াইট বোর্ড ব্যবহার করছি, কারণ আপনাদের এটার ব্যাপারে লেকচার শিটটা পেয়ে যাবেন, বাট হোয়াইট বোর্ডের যে ক্লাসগুলো আমি করাবো বা যে জিনিসগুলো লিখে দেখাবো বা ড্রয়িং গুলো করবো, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওকে, আচ্ছা, তো আশা করছি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, যে কনক্রিট নাউন, তারপর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার আপনাদের পরবর্তী পার্টে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করেন যে নাউন কয় ধরনের? 2 ধরনের, মেইনলি কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। শুরুতে কিন্তু আমরা প্রপার নাউনে যাই নাই, আমরা কিন্তু কনক্রিট দিয়ে স্টার্ট করেছি। ওকে, এবার আসি নাম্বার 1 কনক্রিট নাউনের মধ্যে। আমরা আজকে কনক্রিট নাউন দিয়ে স্টার্ট করতেছি। কনক্রিট নাউন যা বলবো আপনার স্টাইল বাদ দিয়ে জাস্ট আমার স্টাইলটা ফলো করে কমপ্লিট করেন টোটাল জিনিসটা। তাহলে কনক্রিট নাউন নিয়ে আলোচনা করতেছি। নাম্বার 1 প্রপার নাউন। একটু কষ্ট করে আমার কথাটা শুনবেন, শুরুতে খুবই বোরিং লাগবে, মনে হবে এইসব ক্লাস তো সব জায়গায় অ্যাভেলেবল, শেষ অবধি যেতে হবে, ঠিক আছে? শুরুতে গিয়ে ধোকা খেলে হবে না। প্রপার নাউনের কথা যদি বলি, প্রপার নাউনের ক্ষেত্রে জাস্ট কিছু ক্রাইটেরিয়া বলবো, কিছু জায়গায় কিছু সংক্ষিপ্ত নোট করতে বলবো। এই নোটগুলো খাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবেন। আপনাকে ফুল মার্কস পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু কথা শোনার দায়িত্বটা কিন্তু আপনার। ওকে, সো প্রপার নাউনের ক্ষেত্রে যদি আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার আমি যেটা বলবো সেটা অবশ্যই নির্দিষ্ট হইতে হবে। নাম্বার 1 নির্দিষ্ট হইতে হবে। বাট নির্দিষ্ট কি? সেটা নির্দিষ্ট ব্যক্তি হইতে পারে, সেটা নির্দিষ্ট বস্তু হইতে পারে, সেটা নির্দিষ্ট স্থান হইতে পারে। তার মানে প্রপার নাউনটা একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান হতে পারে। বাট এইখানে আমি যে জিনিসটাকে আন্ডারলাইন করতে বলবো সেটা হচ্ছে নির্দিষ্ট। জিনিসটা যদি নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু সেটা প্রপার নাউন হবে না। ফর এক্সাম্পল, নির্দিষ্ট ব্যক্তির কথা যদি বলি, যেমন ধরেন আপনাদের এখানে কে আছেন, যেমন জয়তিকা আপু আছেন। তো জয়তিকা আপুকে আমি বলতে পারবো একজন প্রপার নাউন, কারণ জয়তিকা আপু একদম নির্দিষ্ট করে দিয়েছি কোন মানুষটা, নির্দিষ্ট ব্যক্তি কে, জয়তিকা আপু। রুমানা আপু আছেন, নির্দিষ্ট ব্যক্তি। তারপরে হচ্ছে নিশাদ ভাই আছেন, নির্দিষ্ট ব্যক্তি। ইস্তিয়াক ভাই আছেন, নির্দিষ্ট ব্যক্তি। এই যে আপনার নিজের নিকনেম গুলো দিলেন, এটাতে বোঝা গেল যে আপনি একজন নির্দিষ্ট ব্যক্তি, আপনি নিজেকে আলাদা করে নিয়েছেন সবার মাঝখান থেকে। এই যে সবার মাঝখান থেকে আলাদা হয়ে নির্দিষ্টতাকরণ, এইটাকে বলা হয়ে থাকে প্রপার নাউন। তার মানে নির্দিষ্ট ব্যক্তি প্রপার নাউন হতে পারে, সেম স্টাইলে নির্দিষ্ট বস্তুটাকেও আমি প্রপার নাউন বলতে পারবো। সো দ্যাটস ইট। সো প্রপার নাউনটার 1 নম্বর পয়েন্টটা মাথায় রাখেন, ব্যক্তি, বস্তু, স্থানটা নির্দিষ্ট হইতে হবে। আসেন 2 নম্বর পয়েন্টটা শিখি। 2 নম্বরে গিয়ে আমাকে কি খেয়াল রাখতে হবে? 2 নম্বরে গিয়ে খেয়াল রাখতে হবে যে এটা ক্যাপিটাল লেটার, অলওয়েজ ক্যাপিটাল লেটার। 2 নম্বরে গিয়ে খেয়াল রাখবেন এটা ক্যাপিটাল লেটারে তৈরি হবে। যেমন এই যে আপনার নাম লিখতেছেন, রাজু নাম লিখবেন,
সো সেন্টেন্সের যে পজিশনে এটা থাকুক না কেন অবশ্যই সেখানে কি থাকতেছে, একটা ক্যাপিটাল লেটার থাকতেছে। প্রত্যেকটা কথা বুঝুন। আমি সবার আগে বলছি নাউনের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। জিরো থেকে স্টার্ট করেন, আপনি আগে থেকে জানেন আই ডোন্ট কেয়ার, বাট আপনি শুরু থেকে স্টার্ট করেন। কয়টা আছে? দুইটা। এই দুইটাকে যদি ভালো মতো চিনি নাউন ক্লিয়ার। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা কনক্রিট। কনক্রিটের মধ্যে এক নাম্বারটা শিখতেছি, সেটা কি? প্রপার নাউন। প্রপার নাউন কোনটাকে বলবো? নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এইটাকে আমরা বলতেছি প্রপার নাউন। এবার প্রপার নাউন সেন্টেন্সে কিভাবে থাকবে? সেন্টেন্সের যে কোনো জায়গায় প্রপার নাউন যদি থাকে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। কখনো যদি আপনাকে এমসিকিউতে দিয়ে বলে নিচের সেন্টেন্সটিতে কোনটি প্রপার নাউন, চোখ বন্ধ করে আগে খেয়াল করবেন ক্যাপিটাল লেটার কোন জায়গাটায় আছে। যেখানে ক্যাপিটাল লেটার আছে খেয়াল রাখবেন ওই জায়গাতেই প্রপার নাউনটা পেয়ে যাবেন। তার প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটারে লিখা হয়ে থাকে। এইবার আসি 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে অলওয়েজ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাধারণত। এই শব্দের মারপ্যাচগুলো বুঝবেন। সাধারণত মানে নরমালি, সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এগুলো খাতায় লাগবে, এই কথাগুলো অবশ্যই খাতায় লাগবে, না হলে আপনি বুঝবেন না। এমসিকিউ করতে থেকে আপনাকে ফাঁক ফোকর মেরে ভুল করে দিয়ে চলে গেছে। আপনার এই নাউনকে ভালো মতো বুঝতে হবে, আয়ত্ত করতে হবে। যে কথাগুলো বলবো এগুলো শুরুতে অবজার্ভ করা খুবই সহজ, যখন সবগুলো নাউন হবে তখন কিন্তু বিপদে পড়বেন। তাহলে দেখেন কি বলতেছি। আমি প্রথমে বললাম যে আপনার প্রপার নাউনকে 3টা জিনিসের মধ্য দিয়ে মাথায় রাখবেন। প্রথমে আমি কি বলছি? এটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান হতে হবে। 2 নম্বরে কি বলছি? এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে, যে কোনো জায়গায় থাকুক। আপনি জানেন এটা প্রপার নাউন, খাতার মধ্যে এটা স্মল লেটার দিয়েছেন তো শেষ। আচ্ছা, এরপর হচ্ছে সাধারণত এটা কি? আর্টিকেল সহ বসে না, অর্থাৎ প্রপার নাউনের আগে আর্টিকেল নরমালি হয় না, অ্যাবনরমালি হইতে পারে। সো ওই অ্যাবনরমালিতেই আপনার খেলাটা চলবে। তার আগে একটু সাধারণত জিনিসটা মাথায় রাখতে হবে। তার প্রপার নাউনে সাধারণত কি বসে না? আর্টিকেল বসে না। আর এইবার একটু একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমরা লেখার ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকি, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন। আপনি যে বিভিন্ন ডেইজ, সানডে, মানডে, এই ডেইজ এর নামগুলো লিখেন বা হচ্ছে মান্থের নামগুলো লিখেন, সেগুলো সবগুলো কিন্তু এই যে প্রপার নাউনের আন্ডারেই পড়বে। এটা একটু মাথায় রাখবেন। এটা 4 নাম্বার দিয়ে আপনি লিখতে পারেন। সেটা হচ্ছে ডেইজ বা মান্থস, এগুলো প্রত্যেকটা কি প্রপার নাউনের আন্ডারে পড়বে। তার মানে আপনি যদি সানডে লিখেন অবশ্যই এসটা বড় হাতের দিতে হবে। আপনি যদি জানুয়ারি লিখেন সেটা অবশ্যই কি যেটা বড় হাতের দিতে হবে। আমি একদম 0 থেকে আপনাকে গ্রামার শেখাবো, তাই বিরক্ত হওয়া যাবে না। আপনারাই বলেছেন একদম 0 থেকে যেন আপনাকে শেখাই, আমি 0 থেকে শেখাচ্ছি, কঠিন পর্যায়ে নিয়ে যাবো। এরকম ভাববেন না যে 0 থেকে শেখাচ্ছে মানে এত বোরিং হবেন না। একটা সময় পর গিয়ে রিয়েলাইজ করবেন আপনি একদম অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করে ফেলছেন। তাহলে দেখেন, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি একটু বলেন প্রপার নাউন নিয়ে 4টা জিনিস কি কি? প্রপার নাউন নিয়ে 4টা জিনিস কি কি একটু বলেন। আমি প্রপার নাউন নিয়ে 4টা কথা বলছি, এই 4টা কথা একটু বলেন শর্ট ফর্মে, কিওয়ার্ড দিয়ে আপনারা একটু বলেন, একটু বলার চেষ্টা করেন। নাম্বার 1 কি বলছি? ব্যক্তি, বস্তু, স্থান, কিন্তু একটা শব্দ মাথায় রাখতে বলছি, কি? নির্দিষ্ট। মাথায় ঢুকছে? প্রপার নাউন নিয়ে 1 ধাপ আপনি আগাইছেন। এরপরে কি? ক্যাপিটাল লেটার বলছি, 2 ধাপ আগাইছেন। তারপরে ক্যাপিটাল লেটার দিয়ে আপনি চোখ বন্ধ করে বুঝাচ্ছেন কি এটা প্রপার নাউন, বিকজ ক্যাপিটাল লেটার আছে। এটাই একমাত্র নাউনের বৈশিষ্ট্য প্রপার নাউন হিসেবে, যে ক্যাপিটাল লেটার। এরপরে কি? সাধারণত আর্টিকেল বসে না, তার মানে এখানে অ্যাবনরমালি একটা খেলা আছে। বাট নরমালি যদি স্বাভাবিক মনে হয় আমার কাছে, আমি কোনো আর্টিকেল বসাবো না। 4 নাম্বার কি বলছি? ডেইজ বা মান্থস, যে মাসের নামগুলো আছে, দিনের নামগুলো আছে, সেগুলো নরমালি প্রপার নাউনের মধ্যে পড়ে। তার মানে আমাকে ওখানে ক্যাপিটাল লেটার দিতে হবে, যেহেতু প্রপার নাউনের বৈশিষ্ট্যই ক্যাপিটাল লেটার। কি ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, সবাই কমেন্ট করতে হবে, মানে আপনাদের রেসপন্সটা আমার খুব প্রয়োজন। এবং আমি কিছু নাম মুখস্থ করতে চাই এখান থেকে, যে কারা অ্যাক্টিভ। অনলাইনে অনেকেই অনীহা দেখায়, অ্যাক্টিভ হতে চায় না, বাট যারা অ্যাক্টিভ তাদেরকেই মূলত আমি এখানে খুঁজতেছি, তাদেরকে বিভিন্নভাবে যেন আমি পুরস্কৃত করতে পারি। ওকে, সো আপনাদের আরেকটা জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে 1 মিনিট সময় দিব। আমাদের এখানে একজন টিম মেম্বার আছেন, টিম মেম্বারদের মধ্য থেকে মূলত সবাই ট্র্যাক করতেছে যে আসলে কে কতটুকু পার্টিসিপেট করতেছে বা কে কতটুকু কমেন্ট করতেছে বা অ্যাক্টিভ স্টুডেন্ট কারা। সো আপনাদের জন্য আমি বলে দেই, 1 মিনিটের মধ্যে আপনারা একটা কাজ করে ফেলেন, দেখি ফলাফলগুলোতে কারা বেশি এগিয়ে থাকেন। দুটো প্রসেসে আপনাদেরকে ইভালুয়েট করা হবে। নাম্বার 1, আপনারা এই যে জিনিসগুলো শিখতেছেন, আমি একটা এমসিকিউ দিলে 4টা জিনিস বলতে পারবেন কিনা, এরকম একটা এক্সাম আপনাকে দিতে হবে। আর দ্বিতীয়ত যে ইভালুয়েশন পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা এই যে
যে কোনো কিছু রেসপন্স করতেছেন কিনা ক্লাস থেকে, আপনি উত্তরগুলো দিতে পারতেছেন কিনা ক্লাসে প্রশ্ন করলে, এই যে আমি বললাম যে প্রপার নাউনে 4টা জিনিস, 4টা বলতে পারতেছেন কিনা, এই যে রেসপন্সগুলো এগুলো। আর অবশ্যই অবশ্যই প্রথম যে ক্লাসগুলো থাকবে 4 থেকে 5টা, এগুলো প্রত্যেকটা শেয়ার করতে হবে আপনাকে। শেয়ার করে জাস্ট রেখে দিন, জাস্ট এইটুকু এনশিওর করেন যে আপনি শেয়ার করেছেন, আমাদের টিম মেম্বার যেন দেখতে পারে যে আপনার এই ক্লাসটি শেয়ার করা হয়ে গেছে। আপনি 4 থেকে 5 দিন পর ডিলিট করে দিন, বাট অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপনাকে ইভালুয়েট করতে দেন। আপনি 4 থেকে 5 দিন পর ডিলিট করে দিন, নো প্রবলেম, বাট আমরা যেন ফার্স্টে আপনাকে ইভালুয়েট করতে পারি যে আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে ছিলেন, এই ক্লাসগুলো আপনি করেছেন বিধায় লাইভ চলাকালীন আপনি শেয়ারটা দিতে পেরেছেন। আপনি যে শেয়ার করেছেন ওই টাইমটাই বলে দিবে যে আপনি ওই টাইমটাতে ক্লাসে অ্যাক্টিভ ছিলেন, এর জন্য শেয়ার করেছেন। তার মানে এখন বাজে আপনাদের কয়টা? 7:53। এখন যারা শেয়ার করবেন তারা 7:53-তে ক্লাসে ছিলেন, দ্যাটস ওয়াই তারা শেয়ার করতে পেরেছেন এবং আমরা সেখানে আইডেন্টিফাই করতে পারবো। এবং আপনারা লিডার বোর্ড দেখতে পারবেন, ওয়েবসাইটে আপনাদের একটা লিডার বোর্ড থাকবে, কারা কারা এই ইভ্যালুয়েশন পয়েন্টে এগিয়ে আছেন সেই নামগুলো চলে আসবে। ওকে, সো প্রপার নাউন সম্পর্কে 4টা জিনিস হয়তো আমরা জেনে গেছি। ওকে, আচ্ছা এবার আসেন পরবর্তী পার্টটায় আমরা যাই। মুছে ফেললাম, আমি জানি এগুলো আপনাদের খাতায় লেখা হয়ে গেছে, বারবার বলতে পারবো না যে খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, ঠিক আছে? জাস্ট শোনেন আমি কি বলতেছি। আমরা প্রপার নাউন নিয়ে কথা বলতেছিলাম, তাই না? যে প্রপার নাউন 4টা জিনিসকে মাথায় রেখে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এইবার আমি বললাম যে আমরা জানি নরমালি প্রপার নাউন কি, নরমালি প্রপার নাউন আপনার আর্টিকেল সহ বসে না, এটাই তো বলছি, এটা তো সবাই জানার কথা যে নরমালি প্রপার নাউন আর্টিকেল সহ বসে না। তার মানে প্রপার নাউন অ্যাবনরমালি আর্টিকেল সহ বসে। ওই অ্যাবনরমাল জিনিসগুলো মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন আসছে। ওই যে অ্যাবনরমাল বলছি, গ্রামারে আসলে অ্যাবনরমাল জায়গা থেকেই প্রশ্নগুলো আসে। তা প্রপার নাউনে 4টা জিনিস জানি আমরা, 5 নাম্বারটা মেবি অ্যাবনরমাল কিছু একটা যেটা আমি জানি না, যেটা জানলে আমি হয়তো আনসারটা করতে পারবো। আগে শোনেন, সহজগুলো একটু বলে নিই। প্রপার নাউন সাধারণত আর্টিকেল সহ বসে না, বাট 5 নাম্বার রুলস অনুযায়ী আমি বলি, 5 নাম্বার একটু ওয়েট, ওকে 5 নাম্বারে আমি একটু বলি, 5 নাম্বার পয়েন্ট অনুযায়ী আর্টিকেল বসবে কোন প্রপার নাউন গুলোতে সেটা একটু মাথায় রাখেন। আর্টিকেল বসবে কোন প্রপার নাউন গুলোতে, শব্দগুলো জাস্ট একটু মাথায় রাখবেন। নাম্বার 1, পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো আছে, আর ক্লাসে পড়াটা কমপ্লিট করে ফেলবেন, ক্লাসেই পড়াটা কমপ্লিট করবেন। পবিত্র ধর্মগ্রন্থ বলতে কোনটা বোঝাচ্ছি? দ্য হোলি কোরআন, এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, সো এইটা হইতে পারে। তারপর বলতে পারেন দ্য বাইবেল, এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, জিনিসটাকে বোঝাইতে পারতেছি। তারপরে বলতে পারেন দ্য গীতা, এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, রাইট? সো এই যে আমি হোলি কোরআন, বাইবেল, গীতা, এই শব্দগুলোর আগে আপনাকে কি দিছি দেখছেন? একটা আর্টিকেল দিছি, দা দিছি। সো অবশ্যই মাথায় রাখবেন, পবিত্র ধর্মগ্রন্থ যদি আপনি ইউজ করতে চান কোন একটা সেন্টেন্সে, তাহলে অবশ্যই সেখানে কি বসতেছে? আর্টিকেল বসতেছে, দা বসতেছে। বুঝতে পারছি? তাহলে পবিত্র ধর্মগ্রন্থ লিখার আগে দা বসাবো। আপনাকে যদি একটা এমসিকিউ দেওয়া হয় নিচের কোনটি সঠিক, যদি শুধু হোলি কোরআন, বাইবেল বা গীতা দিয়ে রাখে আপনার উত্তরটা ভুল হয়ে যাবে। আপনাকে খুঁজতে হবে পবিত্র ধর্মগ্রন্থ। আর আমি জানি প্রপার নাউনের একটা ব্যতিক্রম হচ্ছে, পবিত্র ধর্মগ্রন্থ যদি উচ্চারণ করতে হয় বা বলতে হয়, মেনশন করতে হয়, আমাকে দা বসিয়ে মেনশন করতে হবে। এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নেন, দা বসিয়ে পবিত্র ধর্মগ্রন্থ মেনশন করবেন। এইটা 3বার বলছি, এই যে শুনছেন এটা শুনলে মনে থাকবে, বাট আপনি যদি বই পড়ে মুখস্থ করেন পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, নো চান্স। ওকে, আচ্ছা, সো এবার আরেকটা বলতে হবে, জাস্ট নর্মালি আমি বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পত্রিকার নাম। পত্রিকা, সো পত্রিকার নামগুলো কি হইতে পারে? আমাদের দেশে একটা নাম বলেন, দ্য ডেইলি নিউজ পেপার। আপনার এতগুলো এক্সাম্পল পড়া তখন একটা করে পড়বেন, দ্য ডেইলি নিউজ পেপার। তাহলে আমি শুধু ডেইলি নিউজ পেপার বলতে পারতাম, কিন্তু আমাকে বলা লাগছে কি? দ্য ডেইলি নিউজ পেপার। তাহলে এমসিকিউতে যদি পত্রিকার নাম দেই, তাহলে অবশ্যই সেখানে আবার কি লাগবে? আমার দা নামক আর্টিকেলটা লাগবে। তাহলে আমি বলতেছি প্রপার নাউনে নরমালি আর্টিকেল বসে না, কিন্তু অ্যাবনরমালি বসে, কিন্তু ওখান থেকে কোশ্চেনটা আসে। পবিত্র ধর্মগ্রন্থ দিলে সেটা মাথায় রাখবেন যে পবিত্র ধর্মগ্রন্থ দিচ্ছে, আমাকে দা বসাইতে হবে, আমাকে পত্রিকা দিচ্ছে, দা বসাইতে হবে। এই যে জিনিসটা মাথায় রাখা, এটা যারা মাথায় রাখতে পারবে তাদের জন্য এটা একদম ইজি হয়ে যাবে আইডেন্টিফাই করা। ওকে, আচ্ছা, এরপর আমি একসাথে বলে দিচ্ছি। এরপর আপনি সাগর রিলেটেড সব, সাগরের নাম, উপসাগরের নাম, আরেকটা কি ধরনের সাগর আছে বলেন তো? মহাসাগরের নাম। তাহলে সাগর, উপসাগর, মহাসাগর, এরকম সাগরের সাথে রিলেটেড একটা কি আছে? নদী। এই 4টা জিনিস একটু মাথায় রাখবেন, সাগর, উপসাগর, মহাসাগর, নদী। এই 4টা জিনিস, সাগর, উপসাগর, মহাসাগর, নদী,
এইগুলোর আগেও কি বসাইতে হবে, দা বসাইতে হবে। আমাদের বাংলাদেশি কনটেক্সটে নদীর নাম কি বলেন, দা পদ্মা। সো পদ্মা নদীর আগে আমরা কি বসাইতে হবে, দা বসাইতে হবে। সাপোজ আমি হচ্ছে এখন সাগরের নাম বলছি, দ্য বে অফ বেঙ্গল, মনে করেন বে অফ বেঙ্গলের কথা যদি আমি বলি, সো বে অফ বেঙ্গল, তাহলে বে অফ বেঙ্গলের সময় আমার কি লিখতে হবে, দা লিখতে হবে। কেন দা লিখতে হবে, বিকজ এটা একটা উপসাগরের নাম। তার মানে এই তিনটা আগে একটু মাথায় রাখেন, এরপর যেখান থেকে এমসিকিউ আসছে সেটা একটু পড়াবো আপনাকে। সো ফার্স্ট ওয়ান কি বললাম, পবিত্র ধর্মগ্রন্থ। পবিত্র ধর্মগ্রন্থ যখন আপনি লিখবেন, প্লিজ অবশ্যই সেখানে কি করবেন, দা ইউজ করবেন। আপনি পত্রিকার নাম লিখতেছেন, আপনি একজন রাইটার, আপনি দা ইউজ করেন নাই, এটা মেজর ভুল হিসেবে কাউন্ট হবে রাইটিং এ। শুধু নাউনের ক্লাস আপনি এমসিকিউ দাগানোর জন্য করতেছেন না, আপনাকে অবশ্যই নাউনের ক্লাস এমন ভাবে করতে হবে যাতে করে আপনার রাইটিংটা শুদ্ধ হয়। সো গ্রামার গুলো কিন্তু এখানেই আসে। আর্টিকেল যে দিবে আপনাকে, আর্টিকেল ফিল আপ করতে হবে। আর্টিকেল কিভাবে পারবেন যদি এগুলো না জানেন যে পবিত্র ধর্মগ্রন্থের আগে দা দিতে হয়, আপনি যদি না জানেন যে পত্রিকার নামের আগে দা দিতে হয়, তাহলে তো হবে না। তারপর সাগর, উপসাগর, মহাসাগর, তিন সাগর, সাগর, উপসাগর, মহাসাগর, আর এটা কি নদী। এই চারটা জিনিসকে একসাথে মাথায় রাখেন, যেটাই আসবে, নদীর নাম আসুক, সাগরের নাম আসুক, উপসাগরের নাম আসুক, পৃথিবীতে অনেক আছে এগুলোর নাম, যেটাই আসুক অবশ্যই আগে কি দিয়ে নিবেন, দা নিয়ে দিবেন। এইবার আপনাদের ঝামেলাটা কোথায় হবে এটা একটু আমি বলি। আপনাদের ঝামেলা হবে এখন আমি যেটা নিয়ে আসতে যাচ্ছি সেটাতে। এখন বলতে পারেন কি নিয়ে আসতে যাচ্ছেন আপনি, চলেন একটু দেখে নিই। সব মুছে দিলাম, এগুলো লিখে ফেলছেন। আমার কথা হচ্ছে আমার সাথে সাথে তাড়াতাড়ি লিখে ফেলবেন আর উত্তর দেওয়ার চেষ্টা করবেন সাথে সাথে, বুঝতে পারছেন, উত্তর দিবেন। আর্টিকেল বসতেছে কোথায়, এইবার আমি যে পয়েন্টটা দিব সেই পয়েন্টটাকে একটু ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করেন আপনারা। ওকে, পয়েন্টটা কি, হ্যাঁ 4 নাম্বারে আসতেছে আমরা, রাইট? ইংলিশে লিখতেছিলাম, ইংলিশেই লিখি। ওকে, 4 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি জানেন, পর্বতমালা। ভালো করে মনে রাখেন, এখান থেকে কোশ্চেনটা আপনারা এক্সাম যে দিবেন এখান থেকে কোশ্চেনটা পাবেন। তবু কয়জন পারে দেখি, আর এখনই আপনারা কয়জন পারেন দেখি। এটা পড়ানোর পরেই কিন্তু আমি আপনাকে কোশ্চেনটা দিচ্ছি, দেখি পারেন কিনা, ভালো করে খেয়াল রাখবেন। পর্বতমালা 4 নাম্বার। 5 নাম্বারটা একটু আবার একটু লিখে রাখেন, সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ। কি বলছি, দ্বীপপুঞ্জ। এইবার কয়জন এটা উত্তরটা দিতে পারে দেখি। পর্বতমালা আর দ্বীপপুঞ্জ, এই দুইটার আগে আপনি দা দিবেন। এইটাকে স্পেসিফিক স্টার মার্ক দিয়ে রাখেন খাতার মধ্যে, যে কোশ্চেন আসবেই মাস্ট, এখান থেকে কোশ্চেন আসেই। সো পর্বতমালা আর দ্বীপপুঞ্জ এগুলো প্রপার নাউন হলেও এগুলোর আগে দা বসে, কারণ নর্মালি প্রপার নাউনে কি বসে না, দা বসে না। সো পর্বতমালা একটা উদাহরণ যদি আমি দেই, দ্য হিমালয়াস, দ্য হিমালয়াস, দ্য হিমালয়াস। ওকে, পর্বতমালা, ওকে, নো প্রবলেম। এবার দ্বীপপুঞ্জের যদি আমি একটা নাম বলি, সেটা হতে পারে দ্য আন্দামান দ্বীপ, দ্য আন্দামান দ্বীপপুঞ্জ, দ্য আন্দামান দ্বীপপুঞ্জ। সো এই যে পর্বতমালা, তারপর দ্য হিমালয়াস, দ্বীপপুঞ্জ, দ্য আন্দামান। এই যে এতক্ষণ বললাম কয়টা জিনিস বলছি বলেন তো, 5টা জিনিস বলছি। কি কি, আর পর্বতমালা আছে, দ্বীপপুঞ্জ আছে, তারপর পবিত্র ধর্মগ্রন্থ আছে, তারপর হচ্ছে আপনার পত্রিকার নাম আছে, রাইট? তারপরে হচ্ছে আপনারা কি করে মহাসাগর, সাগর, উপসাগর, নদী বললেন। একটু মাথা রেখে ফ্রেশ করেন যে ইফতেখার আলম ধ্রুব এখন একটা কোশ্চেন দিবে, যে কোশ্চেনটা বলছে, যেটা পড়াইছে এটার মধ্যে দিবে। এইবার আমরা পারি কিনা দেখি, কতজন অ্যান্সারটা করতে পারেন। সবার কাছে অ্যান্সারটা চাই, আর অবশ্যই শেয়ারটা করবেন যে টাইমে আপনি অ্যাক্টিভ আছেন সেই টাইমটার মধ্যেই, নাহলে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এবার আপনাকে যদি আমি কোশ্চেনটা দেই, সাপোজ খেয়াল রাখেন আপনাদের কিন্তু কোশ্চেন আসতেছে। কোশ্চেনটা দিলাম একটা ড্যাশ চিহ্ন দিয়ে, সাপোজ এমসিকিউ আসছে আপনাদের। ওকে, সাপোজ এমসিকিউ আসছে, এমসিকিউতে আসছে মাউন্ট এভারেস্ট। আমার সাথে ধৈর্য ধরে ক্লাস শেষ করবেন, দুনিয়ার যত বই আছে সব কমপ্লিট হয়ে যাবে, যা ধৈর্য ধরে ক্লাস করবেন। আমি একটু বোরিং ফিলিং দিব, কারণ একটু পরে পরে আপনাদেরকে লিখতে বলবো, এটা রিপ্লাই করতে বলবো, জাস্ট আপনারা পারতেছেন কিনা দেখার জন্য। এইটা কারা পারে আমি দেখি, কে আগে পারে নামটা মেনশন করব। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন is the highest peak in Himalayas. এবার আপনারা কমা দিয়ে লিখেন যে এইখানে কি হচ্ছে আর এখানে কি হচ্ছে, এগুলো কমা দিয়ে আপনারা এখন বলেন দুইটা জিনিস। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন Himalayas.
এবার আপনারা বলেন, এই যে এতক্ষণ অব্দি শিখলেন, এই শেখার মধ্যে থেকে আপনি এটা অ্যান্সার করেন। কে পারে দেখি আগে, কে পারে? প্রপার নাউন নিয়ে আলোচনা করতেছি, এভাবে কষ্ট করে 5টা নাউন শেষ করেন না, দেখবেন প্রত্যেকটা কোশ্চেন আপনি পারতেছেন। একটু দেখি কে পারে। 2টার উত্তর কি হবে একটু বলেন। 2টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, আমাকে একটু বলেন। সুরাই আপু বলছে দা, দা। ওকে, সাথী আপু বলতেছে দা। একটা করে উত্তর দিচ্ছেন, 2টা কমা কমা দিয়ে লিখেন, দা কমা দা, তাহলে বুঝবো। ওকে, জয়াতিকা আপু লিখছে দ্য মাউন্ট এভারেস্ট, দ্য হিমালয়াস। ওকে ওকে, সিয়াম ভাই লিখছে নো আর্টিকেল দা। ওকে, জাহিদুল ইসলাম দ্য মাউন্ট এভারেস্ট, দ্য হিমালয়াস, দা। ওকে, প্রান্ত ক্রস দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। ওকে, নাহিদা রমি। ওকে, ঠিক আছে, শিবুল ভাইয়া বলছে। ওকে, সাদিয়া আপু পারছে মোটামুটি। ওকে, আমি আমার উত্তর পেয়ে গেছি, দেখছি কে আগে পারছে। তো আমার উত্তর চলে আসছে, এখন আর দেখার দরকার নাই, আমি প্রথম 3জন পাইছি। সিয়াম ভাইয়া একজন প্রথম উত্তর দিছে নো আর্টিকেল আর দা, প্রান্ত ভাইয়া দিছে নো আর্টিকেল এন্ড দা, তারপরে বাকি সবাই ভুল ভুল ভুল। ইকরামুল ভাইয়া নো আর্টিকেল দা। এই তো যারা যারা নো আর্টিকেল এন্ড দা দিচ্ছেন তারা হয়ে গেছে। প্রথম 3জনের নাম কিন্তু আমি বলে দিছি। আর বাকি যারা দা 2টাই লিখছেন তারাই মনে করবেন পরীক্ষার হলে গিয়ে ডুবে আসবেন, কারণ ক্লাস করছেন, ক্লাসের মধ্যে থেকে কোশ্চেন আসছে, পরীক্ষা হলে গিয়ে ডুবে আসছেন। তাহলে কি হয়েছে? হয় নাই। এই জন্য ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, যে সব জানি তবু কেন কিছু পারি না। দেখেন, আমি আপনাকে বলছিলাম যে ওই যে 2টা জায়গার কথা বললাম, ওই 2টা জায়গা থেকে কোশ্চেন আসে। পর্বতমালা, দ্বীপপুঞ্জ। পর্বতমালা শব্দটা একটু ভালো করে খেয়াল করেন, আমি একবারও বলি নাই যে পর্বত, আমি শব্দটা উচ্চারণ করছি কি পর্বতমালা। মনে রাখবেন, আপনি যদি কোনো ভুল করেন তাহলে অবশ্যই বলবেন, নিজেকেই কমেন্ট বক্সে বলবেন ঘুষি, তাহলে আপনার কাছে মনে রাখবেন যে না, এই ভুল করার জন্য ঘুষি খাইছি। তো পর্বতমালা, তো পর্বতমালা বলছি। পর্বতমালা মানে কি একটা জিনিস বোঝায় নাকি অনেকগুলো পর্বত সমষ্টি বোঝায়? সমষ্টি। এই যে হিমালয়াস, এটা হচ্ছে সমষ্টি অনেকগুলো পর্বতের। বা মাউন্ট এভারেস্ট একটা পর্বতের নাম, এটা তো পর্বতমালা না। তো এইটা তো প্রপার নাউন, ঠিক আছে, কিন্তু ওইটা পর্বতমালার প্রপার নাউন না যে আমি আর্টিকেলটা দিব। সাধারণত প্রপার নাউনে কি বসে না? আর্টিকেল বসে না। কখন আর্টিকেল বসে? যখন পর্বতমালা হয়। ক্লিয়ার? তাহলে ঘুষি দেন। এই ঘুষি দেওয়ার সময় আপনি অন্তত রিয়েলাইজ করেন আজকের ক্লাসে আপনার টাইমটা বৃথা হয় নাই, কারণ আজকের ক্লাসে অন্তত একটা জিনিস শিখছেন পরীক্ষায় আসার মতো, কিন্তু ভুল করার মতো, যে ভুলটা থেকে আপনি বেঁচে যাবেন ফিউচারে, সেটা হচ্ছে প্রপার নাউন নর্মালি আর্টিকেলস সহ বসে না। বাট যদি এক্সট্রা যেমন পর্বতমালা, দ্বীপপুঞ্জ এইগুলো হয় তাহলে আর্টিকেল সহ বসবে, কিন্তু পর্বত হলে আর্টিকেল সহ বসবে না, পর্বতমালা হলেই আর্টিকেল সহ বসবে। এখানেই তো কোশ্চেনটা হয়। এই তো সবাই ঘুষি দিচ্ছেন দেখে ভালো লাগতেছে যে না, ক্লাসে অ্যাটেন্টিভ। আর বলছিলাম যে ছোট বাচ্চা হইতে হবে, সো ছোট বাচ্চা হইছেন দেখে আমার আরো ভালো লাগতেছে, এবং আপনাদেরকে কিভাবে প্রিপেয়ার করব সেটা খালি একটু দেখবেন, ঠিক আছে? এবং ট্রাস্ট রাখবেন যে আপনি অলরেডি আমার কাছে আসছেন দেখে আপনি এখানে প্রিপেয়ার হতে পারবেন নিশ্চিন্তে। এইবার আমি যদি আপনাকে আরেকটা কোশ্চেন করি, এইবার আশা করতেছি আপনাকে নিয়ে আমার আর ভাবা লাগবে না। এইবার আপনাকে নিয়ে আমার ভাবা লাগবে না, এবার আপনি অ্যান্সার করেন, দেখি এবার আপনার চান্স হয়ে যায় কিনা চাকরি পরীক্ষায়, আপনার চাকরি হয়ে যায় কিনা এবার একটু দেখবো কোশ্চেনটার জন্য। তো কোশ্চেনটা একবার একটু আমি লিখে দিচ্ছি, কোশ্চেনটা আপনি লিখেন। খুবই বোরিং লাগবে, আমি লিখে লিখে দিব। আমার নিয়ম এটা যে আপনারা এখন লিখে লিখে ক্লাস করবেন, কারণ আগে ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছেন, ওইখানে একটা ইমোশন আছে, আমার ওইদিকে ইমোশন আছে। তো আমি আশা করি এই জিনিসটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। এইবার বলেন আর্টিকেলটা কি হবে? আর্টিকেলটা কি হবে আমাকে একটু বলেন। আর্টিকেলটা কি হবে? ড্যাশ সন্দ্বীপ ইজ আ বিগ আইল্যান্ড। দ্যাশ সন্দ্বীপ ইজ আ বিগ আইল্যান্ড। কি হবে? খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত সবাই ঘুষি, খালি অভি ভাই ঘুষি মারতেছে, টুম্পা আপু ঘুষি মারতেছে, এক একজনে এক এক ঘুষি। ওকে, বর্ণ আপু ঘুষি মারতেছে। ওকে, সবাই ঘুষি। এবার একটু অ্যান্সার দেন ঘুষি বাদ দিয়ে। সেটা হচ্ছে সন্দ্বীপ ইজ আ বিগ আইল্যান্ড। এটা কি হবে? সন্দ্বীপ ইজ আ বিগ আইল্যান্ড। জলি আপু সবার আগে অ্যান্সার করছেন নো আর্টিকেল। ওকে, সুমাইয়া তাসনিম আপু বলতেছে আমার নামটাও বলেন। হ্যাঁ, নিয়ে নিলাম। ওকে, সাদিয়া আপু ঘুষি খাইতেছেন এখনো। মিশি আপু বলছে দা। মিশি আপু যে দা বলছেন এবার তারকে একটা ঘুষি দেন, 3 লাথি দেন। এবার দা বললে লাথি, এর ছাড়া কিছু নাই। ওকে, পর্বতমালার উদাহরণ। ওকে, পর্বতমালা ওই যে হিমালয়াস, হিমালয়াস হচ্ছে পর্বতের সমষ্টি, হিমালয় পর্বতমালা। ওকে, ক্রস ক্রস ক্রস। ওকে, গুড। আর যে লাথি খাবেন সে হচ্ছে দা লিখছেন। এইবার অনেস্টলি যারা দা লিখছেন প্লিজ একটা লাথি মারেন। আপনাদেরকে একটু চিনতে চাই, আপনারা অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে চিনতে চাই যে না, আপনারা নিজে ভুল স্বীকার করতে জানেন, পরীক্ষা ভালো করবেন, ঠিক আছে? এখানে ভুল করেন, নো প্রবলেম, ভুল করতে সমস্যা কি? ওকে, যারা নো আর্টিকেল বলছেন কংগ্রাচুলেশনস, আপনি ধরে ফেলছেন। প্রপার নাউন থেকে যেখানে কোশ্চেন আসে সেখানেই ধরে ফেলছেন। সেটা হচ্ছে দ্বীপপুঞ্জের কথা বলছি, নট দ্বীপ। মনে পড়ছে? পর্বতমালার কথা বলছি, নট পর্বত।
তাহলে দ্বীপপুঞ্জের কথা বলছি মানে দ্বীপের সমষ্টি হইতে হবে, দ্বীপপুঞ্জ হইতে হবে। সো সন্দ্বীপ তো একটা বলেই দিছি, ইজ আ বিগ আইল্যান্ড, মানে বলেই দিছে এটা একটা বিগ আইল্যান্ড, তার মানে এইটা কিন্তু একটা দ্বীপকে বোঝাচ্ছে, দ্বীপপুঞ্জকে বোঝাচ্ছে না। তাই সোনামণিরা এইটা অবশ্যই কি হবে, ক্রস হবে, এটা দা হবে না। সো আই এম সরি, যারা যারা পারছেন কংগ্রাচুলেশনস, আপনার ক্লাসটা সার্থক। বুঝতে পারছি? ওকে ওকে, সো বুঝে গেছি, আশা করি লাথি খাইছেন। এই যে আদিত্য চাকমা লাথি মারছে, থ্যাংক ইউ আদিত্য চাকমা ভাইয়া। ওকে গুড, যা লাথি মারছেন খুশি হয়েছি যে নিজে ভুল স্বীকার করছেন। ভুল করছেন অনেকে, লাথি সবাই খাইতে চায় না। ওকে ঠিক আছে, সো এইগুলো মেইন ফিচার মেইনলি প্রপার নাউনের, যেখান থেকে কোশ্চেন আসতে পারে। এখন আশা করি আপনাদেরকে আমি প্রপার নাউন থেকে যদি ঘুরায় পেঁচাও কোশ্চেন দেই যে এখানে আর্টিকেল হবে কি হবে না, এটা কিন্তু আপনি পারবেন। সো আপনার কিন্তু আর্টিকেলের কনসেপ্টটাও চলে আসছে। এবার আসেন আপনার পরবর্তী পার্টটা নিয়ে ফোকাস করব। সো নাম্বার ওয়ান বলে দিছি, নোটের মধ্যে করে 4টা জিনিস বলছি। প্রথমটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান হইতে হবে। নাম্বার 2 এ কি বলছি মনে আছে, ক্যাপিটাল লেটার দিতে হবে, রাইট, ক্যাপিটাল লেটার লাগবে। নাম্বার 3 তে কি বলছি মনে আছে, আর্টিকেল সহ নরমালি বসে না, রাইট। নাম্বার 4 এ কি বলছি, যে দিনের নামগুলো বা মাসের নামগুলো ক্যাপিটাল লেটারে লেখা লাগে নরমালি, এটা আমরা অনেকে লিখি না। 5 এ কি বলছি, ওই যে নরমালি আর্টিকেল সহ বসে না, কিন্তু অ্যাবনর্মাল কিছু পাবলিক আছে যাদের জন্য আর্টিকেল বসাইতে হয়, তো আমরা দা বসাইছি। সো দা কোথায় কোথায় বসাইছি এটা তো মনে আছে, বাট কোন জায়গা থেকে কোশ্চেন আসে, এই পর্বতমালা আর হচ্ছে আপনার এই দ্বীপপুঞ্জ, এই জায়গা থেকে আপনার কোশ্চেনটা আসে। যে একটু খেয়াল করবেন যে ওখানে পর্বতমালা দেওয়া নাকি পর্বত দেওয়া, এটা খেয়াল করে অ্যান্সার করলে দেখবেন আপনার প্রপার নাউনে আর্টিকেলে কোনো ভুল হবে না। বুঝতে পারছি? ওকে, সো ডান। আমরা এখন পরবর্তী পার্টটাতে চলে যাব। এবার আমাকে আর বেশি বর্ণনা করতে হবে না, প্রপার নাউন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন। এইবার আমি প্রপার নাউনের জাস্ট ফিচারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এবার একটু ফিচার 3 নাম্বারের দিকে চলে যাব আমরা। ওকে, তাহলে আমরা কতটা ফিচার বলে ফেলছি, এবার একটু কিছু ব্যতিক্রম ধর্মী জিনিসগুলো জেনে রাখেন। আপনি আর্টিকেল দেওয়ার ক্ষেত্রে প্রপার নাউনে জাতির নাম প্রপার নাউন হয়, সমস্যা নাই। নাম বলছি প্রপার নাউন, জাতির নির্দিষ্ট নামকরণে প্রপার নাউন হয়। ভাষার নামও প্রপার নাউন, নো প্রবলেম। জাতির নাম, ভাষার নাম। তবে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, এই জাতির নামের পূর্বে আমরা আর্টিকেল দা দেই, বাট ভাষার নামের পূর্বে আমরা কোনো আর্টিকেল দেই না। এইটা আপনার বেসমেন্ট রাখতে হবে, যে জাতি, বাংলাদেশি জাতি, আবার বাংলা ভাষা, প্রত্যেকটা জাতি একটা নির্দিষ্ট ভাষা আছে, এই জাতিটাকে আমরা দা দিয়ে সম্মান জানাই, বাট ভাষাটাকে আমরা কোনো আর্টিকেল দিয়ে সম্মান জানাই না। এই কথাটা যদি কারো খাতায় লেখা থাকে তাহলে তারা প্রথম ধাপটাকে ক্লিয়ার করতে পারবে। বেসিক লেভেলের, অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। তাহলে দেখেন, প্রথমে বললাম প্রপার নাউন সেগমেন্টে কিন্তু আমরা এখনো আছি। আমরা কোথায় আছি? প্রপার নাউনে। প্রপার নাউন সেগমেন্টে আমি বলতেছি জাতির নামের আগে দা বসে, ভাষার নামের আগে দা বসে না। ভাষা তো খুব রাগ করছে যে এইটা তো মানা যায় না, আমার ভ্যালু কি এতই কম, আমার মাধ্যমে তো মানুষ মনের ভাবটা প্রকাশ করে, এত ভ্যালু কম কেন আমার? সো আমিও চাই একটা দা আমার কাছেও আসুক। সো যদি আপনি ভাষার নামের আগে দাটা ইউজ করতে চান, তখন ওর দলটা ভারী করতেছে যে আমার কাছে কি কমতি আছে যে আমার নামের আগে আর্টিকেল বসতেছে না। তো তখন ভাষা কি করলো, ল্যাঙ্গুয়েজ নামক শব্দটাকে ধার করলো। মানুষ মনে বুঝতে পারতেছে না আমি ভাষা কত পাওয়ারফুল, মানুষকে একটু বোঝাই যে আমি একটা ভাষা। সো ল্যাঙ্গুয়েজ নামক শব্দটা ধার করে। তাহলে আপনি যদি কখনো ভাষার নাম বলেন তাহলে সেটা আর্টিকেল সহ বসবে না, কিন্তু ওটার সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা যোগ করে দেন তাহলে সেটা আর্টিকেল সহ বসবে, মানে দা সহ বসবে। সো এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। যেমন এক্সাম্পল দিই, এখানে যদি আমি বলি দ্য ইংলিশ, মানে জাতির কথা বলতেছি, ইংরেজ জাতির কথা বলতেছি, দ্য ইংলিশ স্পিক্স, মানে তারা কোন ভাষায় কথা বলে? ইংলিশ। দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ। সো দেখেন, দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ, এখানে পুরো জাতির কথা বলতেছি। সো জাতি যেহেতু বলছে, আমরা স্পিক না দিয়ে স্পিক দিব, সবাইকে ইঙ্গিত করা হচ্ছে। সো দেখেন, দ্য ইংলিশ স্পিক ইংলিশ, এটা যদি আপনাকে ধরিয়ে দেই, আপনি বলেন তো কেন, কি হয়েছে? এক্সপ্লেনেশন যদি জানা থাকে তাহলে হয়ে যাবে। আমি বলছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন, দ্য ইংলিশ এইটা কি? এইটা হচ্ছে জাতির নাম, বুঝতে পারছেন? আর জাতি দেখেই আমাকে কি লাগবে? আর্টিকেল দাটা দিতে হবে। কিন্তু পরবর্তীতে যে ইংলিশটা আসছে
এটা ইংলিশ, একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দ তো উল্লেখ নাই রে বাবা, ল্যাঙ্গুয়েজ শব্দ নাই, ভাষার নামটাই খালি দেওয়া আছে ইংলিশ। এটার আগে আমি কি দিতে পারবো না? আর্টিকেল দিতে পারবো না। তাহলে উপায় কি? উপায় আছে, তোমাকে এই শব্দটা যোগ করতে হবে। যদি এই শব্দটা যোগ করতে পারো তাহলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দা ইউজ করতে পারবা। তখন বলা যাবে দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে ল্যাঙ্গুয়েজ শব্দের একটা আলাদা ভ্যালু আছে, যেটা দিয়ে মূলত আইডেন্টিটি বোঝানো যায়। আইডি কার্ড এটা একটা, যে আমি ভাষা, আমার ভ্যালু আছে। সো এই আইডি কার্ডটা যখন যুক্ত হয়ে যায় গলায়, তখনই সেটা আর্টিকেল দা নিয়ে আসে। এই ছোট ছোট বিষয়গুলো যে ছোট থেকে শিখে ফেলতে পারবে, এই যে প্রপার নাউনের যাত্রাপথে শিখতেছেন, আর্টিকেল আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিসকে আমি ডিপ ইয়াতে শেখাবো, এটা যদি কমপ্লিট করতে পারেন দেখবেন আপনার পুরো গ্রামারটা কমপ্লিট হয়ে গেছে। আমার কাজ হচ্ছে আপনি যেই বই ধরবেন, পৃষ্ঠা উল্টাবেন, আপনার জন্য আর্টিকেলে কোনো প্রবলেম না থাকে, আপনার জন্য কোনো গ্রামার টপিকে প্রবলেম না থাকে, আপনার যেন বলে দিতে না হয় যে ল্যাঙ্গুয়েজ শব্দ আছে প্লিজ আর্টিকেল দাটা ইউজ করো, আপনাকে যেন বলে দিতে না হয় ল্যাঙ্গুয়েজ শব্দ নাই প্লিজ তুমি কোনো আর্টিকেল দিও না, এই কথাগুলো যেন বলতে না হয়। আমার কথাগুলো কি আপনারা কি বুঝতে পারতেছেন? আমি আপনাকে দেখে জিরো থেকে শেখানোর চেষ্টা করতেছি, আপনারা কি অল্প হলেও শিখতে পারতেছেন? তো এগুলো আমি ভেতরে নিয়ে যাচ্ছি আপনাকে, যে এখানে কিছু চেঞ্জ আছে। আমি ভাষা নিয়ে কথা বলতেছি, তো আশা করছি বুঝতে পারতেছেন। আমি আবার একটু ক্লিয়ার করি, আমাদেরকে জয়িতা আপু আবার একটু, জয়িতা আপু বলতেছে দেখেন আপনাকে বলা হয়েছে যে আপনি নর্মালি জাতির নামের আগে আর্টিকেল দা দিতে পারবেন। এটা মুছে দেই, আপনি নর্মালি জাতির নামের আগে কি দিতে পারবেন? আর্টিকেল দা দিতে পারবেন, কিন্তু ভাষার নামের আগে দিতে পারবেন না। যেমন আমি যদি বলি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ, এখন এই শব্দটার আগে দা দিব কি দিব না, এটা আমার নির্ভর করবে কিসের উপরে বলতে পারবেন? এই শব্দটার আগে দা দিব কি দিব না, এটা নির্ভর করবে যেটা জাতি নাকি ভাষা। এখন আমি যদি ফ্রেঞ্চ শব্দটা, ফ্রেঞ্চ কিন্তু জাতির নামও, ফরাসি জাতি, আর ভাষার নামও কিন্তু ফরাসি, তা ফ্রেঞ্চ এটা ভাষাও, এটা আবার কি জাতির নামও। কিন্তু আমি যদি এখানে আপনাকে দা দিয়ে দেই তাহলে বুঝবেন কি বলেন তো? দ্য ফ্রেঞ্চ বলছি, তাহলে আপনার মাথায় কি ঢুকবে? এটা একটা জাতির নাম। কারণ কি আমার জাতির নামের আগে দা বসতে পারবে, কিন্তু না আমি এখানে দা দিব না। যদি আপনি দা না দেন তাহলে কি ঘটনা ঘটবে? এটা ভাষার নাম, কারণ ভাষার নামের আগে দা বসে না। জিনিসটাকে বুঝাইতে পারছি? জাতির নামের আগে দা বসবে, ভাষার নামের আগে দা বসবে না। কিন্তু কথা হচ্ছে আমি মন খারাপ করছি, না আমিও দা চাই, প্লিজ আমাকে দা দাও, তাহলে প্লিজ এক্সট্রা একটা মানুষকে নিয়ে আসো যাতে করে তোমার ওজনটা বাড়ে, আইডেন্টিটি কার্ড নিয়ে আসো, কার্ডটা আসে। এই তুমি যে ভাষা এখন প্রমাণ পাইছি, ল্যাঙ্গুয়েজ লিখছো, এইবার আমার দা দিতে কোনো প্রবলেম নাই। তাহলে দ্য ফ্রেঞ্চ দিয়ে আমি বুঝতে পারবো জাতি, আর দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি বুঝতে পারবো এটা ভাষা। জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি? যদি হয়ে যায় কংগ্রাচুলেশনস, আপনি নতুন আরেকটা জিনিস শিখতে পেরেছেন। এবার শুধু কি তাই, আর কিছু কি বলা যায় না? ভাষাকে বোঝানো যায় না আর অন্য কোনো ভাবে আর্টিকেল দা যোগ করা যায় না? একটা ভাবে যায়, যখন আপনি কোনো সুনির্দিষ্ট অঞ্চল বোঝাতে পারবেন, সুনির্দিষ্ট অঞ্চল বোঝাতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি ইংলিশ লিখলাম, ইংলিশ লিখলাম, এখন আমি যে শুধু ইংলিশ লিখলাম, এই শুধু ইংলিশ লেখা দেখে আপনি বলেন তো এটা কি বুঝলেন? শুধু ইংলিশ লেখা দেখে আপনি কি বুঝলেন? ইংলিশ লেখা দেখলে আপনি বুঝলেন এটা একটা ভাষা। এইটুকু বুঝতে পারলে কংগ্রাচুলেশনস, আপনি খুবই মনোযোগী একজন স্টুডেন্ট। ইংলিশ লেখা দেখে বুঝছেন ভাষা, এই তো সবাই বুঝতেছে, ভেরি গুড শিবুল ভাইয়া, চুম্পা আপু, ভেরি গুড। এটা বুঝতেছেন এটা ভাষা। এবার আমি দা ইংলিশ দিলাম, কি বুঝলেন? জাতি। এই তো সাবাস, দা ইংলিশ লিখলাম, বুঝে গেছেন জাতি। এই তো তাজিন আপু পারতেছেন, জুবাইর ভাইয়া পারতেছেন, রাহুল ভাই পারতেছেন, গুড। দা ইংলিশ এটা জাতি হয়ে গেছে। কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ শব্দ চাই না, আমার কি আর কোনো ওয়ে আছে কিনা? আমি আর্টিকেল বসাবো, ল্যাঙ্গুয়েজ লিখবো না, কিন্তু বোঝাবো এটা ভাষা। এখন তো এটা বোঝাতে জাতি, এখন ভাষা, এটাকে আমি ল্যাঙ্গুয়েজ শব্দ ছাড়া পারবো কিনা? পারবেন, যদি বুঝাইতে পারেন এটা কোন অঞ্চলের ভাষাটা, মানে অঞ্চলটাকে নির্দিষ্ট করে দিতে পারেন। আমি যদি বলি ইংলিশ অফ কানাডা, আমি একটু নির্দিষ্ট করে দিচ্ছি না? একটু মনে হইতেছে না আমি অন্য দেশে ইংলিশ না দিয়ে আমি কোন দেশের ইংলিশটা দিছি বলেন? কানাডার ইংলিশ দিছি। তাহলে এই যে আমি নির্দিষ্ট করে দিছি, নাও ইউ ক্যান ইউজ দ্য ইংলিশ অফ কানাডা। এখন আপনি এক্সাম্পলটা মুখস্থ করে রাখেন যে কখনো এই ভাষার জাতির মধ্যে যেন ঝামেলা না হয়। তাহলে একটু রিভাইজ করে দেখেন। প্রথম কথা, জাতির নামের আগে দা বসে, ক্লিয়ার? গুড। ভাষার নামের আগে নর্মালি দা বসে না। এবার যদি আপনার খুবই কষ্ট হয়, মায়া হয় যে আমি ভাষার নামের আগে দা বসাতে চাই, তাহলে ভাষার নামের পরে কিছু কাজ করতে হয়। আইডেন্টিটি কার্ড লাগবে,
এটা যে ভাষা, ল্যাঙ্গুয়েজ নামক শব্দটা অ্যাড করলে আমি দা ইউজ করতে পারবো। আর কি করা যায়, যদি ভাষাটাকে নির্দিষ্ট করে দেই কোন অঞ্চলের ভাষা, তাহলে আমি দা ইউজ করতে পারবো। তো চাইলে ভাষার নামের আগে দা ইউজ করা যায় দুইটা মেথড অবলম্বন করে। এক, ল্যাঙ্গুয়েজ শব্দ যোগ করে, আরেক কোন অঞ্চলের ভাষা এটা বলে। এই টপিকটা কি ক্লিয়ার হয়েছে? এই টপিক ক্লিয়ার হলে প্রপার নাউন শেষ। ক্লিয়ার হয়েছে সবার? আর বাক্যের মধ্যে দা ক্যাপিটাল লেটার কখনই হবে না। আমি কোনো বাক্য লিখি নাই দেখে স্টার্টিং পয়েন্টে দা লিখছি, বাক্যে কখনো দা ক্যাপিটাল লেটার হবে না। আর্টিকেল কখনোই বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হয় না, প্রপার নাউনই হইতে হবে ক্যাপিটাল লেটার লেখার জন্য। তো আশা করছি সবাই ক্লিয়ার। তাহলে সবাই নিজের জন্য একটা ক্ল্যাপস, হাততালি, বিকজ আপনার প্রপার নাউনটাকে খুব সুন্দর করে কমপ্লিট করতে পারছেন। এবং এর মধ্যে যে আর্টিকেলের খেলা, এটা আমি আর্টিকেল গিয়ে পড়াবো না ভাই, আমি আপনাকে প্রপার নাউনই পড়াবো। আপনি প্রপার নাউন শিখতেছেন, যা শিখবেন ফুল কমপ্লিট করবেন। তাহলে আসেন আমরা শুরুতে একটা কথা বলছি, নাউন দুই ধরনের, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের মধ্যে থেকে আমি একটাকে কান ধরে আনছি, সেটা কি? প্রপার নাউন। সেখানে চারটা কথা বলছি শুরুতে। নির্দিষ্ট হইতে হবে, ব্যক্তি, বস্তু, স্থান হইতে হবে। ক্যাপিটাল লেটারে লিখবেন যেখানেই লিখেন। 3, নর্মালি আর্টিকেল বসে না। 4, সপ্তাহের নামগুলো লিখতেছেন, সানডে, মানডে সব বড় হাতে লিখতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি বড় হাতে দিতে হবে। পরে গিয়ে কি করতে বলছি, ওই যে নর্মালি আর্টিকেল সহ বসে ওই অ্যাবনর্মাল গুলোকে টানে নিয়ে আসছি। ধর্মগ্রন্থের নাম, পত্রিকার নাম, সাগর, উপসাগর, মহাসাগর, নদী, এগুলো তো আছেই। তো এরকম থাকবে অনেকগুলো। বাট কোশ্চেনটা মেইনলি কোথায় আসে? পর্বতমালা, দ্বীপপুঞ্জ। এই পুঞ্জ আর মালায় আপনাকে ভোগাইছে, দুইটাই ভুল করছে অনেকে। তো দেখবেন পর্বতমালা নাকি পর্বত, ঠিক আছে? এটা বোঝা যাবে সেন্টেন্স দেখলে। ওকে, আচ্ছা, এরপর কি বলছি? এই জায়গায় আর্টিকেলে সবাই ভুল করে, এটা বুঝেই না কোথায় কি দিব আর্টিকেল, এটাও ক্লিয়ার হয়ে গেছে। জাতির নামের আগে আর্টিকেল চোখ বন্ধ করে দিতে পারবেন, ভাষার নামের আগে চোখ বন্ধ করে নো আর্টিকেল দিতে পারেন। কিন্তু যদি দেখেন আপনাকে বলছে ফিলিং দ্য গ্যাপ, পিন পয়েন্ট ইরর নিয়ে অনেকে লিখছেন যে আমি পিন পয়েন্ট ইরর বুঝি না, আমার কাছে অনেক কঠিন লাগে। আরে ভাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা আছে আর আগে একটা ব্র্যাকেট স্ল্যাশ দেওয়া বা হচ্ছে ড্যাশ চিহ্ন দেওয়া আর পরে লেখা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি দেখছেন ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে, তাহলে অবশ্যই সেখানে কি আছে? দা আছে। কারণ নর্মাল ফ্রেঞ্চ বা ইংলিশ বললে দা দিতাম না, ল্যাঙ্গুয়েজ বলে দিছে দেখে এখন আমার ভাষার নামের আগে দা চলে আসছে। এটা কি আর শিখাই দিতে হবে? দিতে হবে না। কোন একটা নির্দিষ্ট অঞ্চলে ভাষা বলে দিছি, দা আসছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকলে দাটা চোখ বন্ধ করে বসায় দেন, আপনার এটা কঠিন লাগবে না। বুঝতে পারছি? ওকে, সো গুড। প্রপার নাউনটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। এবার আমি যাই পরবর্তী। আমার জাস্ট প্রথম দিকে একটু টাইম লাগছিল, আই এম সরি ফর দ্যাট, যে আমি অনেক পক করছি প্রথম দিকে, তাই না? সো পকটা একটু ইগনোর করবেন, কারণ হচ্ছে প্রথম দিকে সবার সাথে অ্যাডজাস্ট করতে আমার টাইম লাগবে। লাইভে যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, একটু সাপোর্ট তো করতেই হবে, রাইট? আর আমি আপনার জন্য এত কষ্ট করতে পারতেছি, আপনি একটু সাপোর্ট দিতে পারবেন না আমাকে? সো আমরা নাউন নিয়ে আলোচনা করতেছিলাম, নাউনের মধ্যে কনক্রিট নাউন নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, তাই না? কনক্রিটের মধ্যে একটাকে কান ধরে নিয়ে আসছি, সেটা কি ছিল? কি ছিল? প্রপার নাউন। তো প্রপার নাউন নিয়ে আর ভয় পাবেন না, কোন একটা বই খুলে প্রপার নাউন খুলে পড়তে থাকবেন, দেখবেন যে আরে কি সুন্দর, আমার তো অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, বইটা শেষ। আরেকটা বই ধরবেন, দেখবেন ওইটাও শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর কোশ্চেন যখন অ্যান্সার করবেন তখন তারা বুঝবেন। আচ্ছা, প্রপার নাউন কমপ্লিট। তাহলে কমপ্লিটটাকে আমরা এই জায়গায় লিখি। আমরা প্রপার নাউনটা আজকে কমপ্লিট করছি সবার শুরুতে, আমি ধরে ধরে কমপ্লিট করাবো। খাতাটা যার সুন্দর করে ফ্রেশ থাকবে তার আরো ভালো। এবার আসে 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কমন নাউন। 2 নাম্বারটা হচ্ছে কমন নাউন। সো কমন নাউনের ক্ষেত্রে আমরা কি করব একটু ভালো করে খেয়াল করেন। কমন নাউনের কি হবে বলি, আমাকে একটু ক্ষমা করবেন, আমি আবারও বলতেছি, যদি প্রথম দিকে একটু স্লো হয়ে থাকে, আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে আমার টাইম লাগতেছে। যেমন আমার কিছু নাম মুখস্থ হয়ে গেছে, টুম্পা ভাইয়া, তারপর সিয়াম ভাইয়া, নামগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এবার আমি কিছু নাম মুখস্থ করতে চাই ভালো ভালো উত্তর দিয়ে। এবার আসে কমন নাউন। কমন নাউন কাকে বলে? কাকে বলে? ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, আমাদের লাইফে আমরা আটকাই, সেন্টেন্সে দেখে বুঝি না কোনটা কমন নাউন। আমাকে বুঝতে হবে, চিনতে হবে, গ্রামারটাকে মুখস্থ করা যাবে না, গ্রামারটাকে রিয়েলাইজ করতে হবে কেন এটা হচ্ছে, রিজনটা জানেন। কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে প্রপার নাউন যদি নির্দিষ্ট করে, কমন নাউনটা হচ্ছে ওই জাতীয় জিনিসের একটা নাম বোঝায়। ফর এক্সাম্পল, প্রপার নাউন যদি আমি একটা লিখি যে রাকিব বা টুম্পা আপু আছেন এখানে, টুম্পা আপুর নামটা আমি লিখলাম, বা সুমাইয়া আপু একটু আগে বলছে নাম নিতে, সুমাইয়া আপুর নামটা আমি লিখলাম। আমি কি নির্দিষ্ট করতে পারতেছি, তাই না, যে রাকিব আছে, টুম্পা আছে, সুমাইয়া আছে। কিন্তু এই প্রত্যেককে আমরা কি বলতে পারবো বলেন তো? এই একই জাতীয় প্রপার নাউন গুলোর প্রত্যেককে আমরা কি বলতে পারি একটু আমাকে বলেন। এই যে রাকিব লিখলাম, টুম্পা লিখলাম, সুমাইয়া লিখলাম, এগুলো প্রপার নাউন। একই জাতীয় সব প্রপার নাউনকে আমরা একটা নামে বলতে চাই, কি বলতে পারবো? কি বলবেন এদেরকে, যেটা সবার 3 জনের ক্ষেত্রেই খাটবে? এই 3 জনকে আপনি কি বলবেন? একটা মানুষ বলবেন, রাইট? এদিকে কি বলবেন? মানুষ বলবেন।
এই যে মানুষ বললেন, এটা হচ্ছে প্রপার নাউন, সরি কমন নাউন। কমন নাউন হচ্ছে প্রপার নাউনের এক জাতীয় নাম। প্রপার নাউনের এক জাতীয় নামই হচ্ছে কি কমন নাউন। আবার বলতেছেন স্টুডেন্ট, ইয়েস স্টুডেন্টও হবে, তারা তিনজনে যদি ছাত্র হয়ে থাকে আপনি স্টুডেন্ট নাম দিতে পারবেন। তাহলে কথাটা একটু ভালো করে বোঝেন না, কমন নাউনটাকে গুলাবেন না। প্রপার নাউন পড়ে কমন নাউন পড়তেছেন, তাহলে প্রপার নাউনের সাথে কমন নাউন রিলেটেড। আমি সিকোয়েন্স মেনটেন করে পড়াবো, দেখবেন সংজ্ঞা শেষ। প্রপার নাউন একটা নির্দিষ্ট জিনিস, প্রথম শর্ত এটা। কমন নাউন কি? অনেকগুলো প্রপার নাউনকে একটা যেই জাতীয় নামে ডাকা যাবে, বুঝুন, অনেকগুলো প্রপার নাউনকে যেই একটা নামে ডাকা যাবে সেটা কমন নাউন। আমি অনেকগুলো নাম দিতেছি পর্বতের, তাহলে আপনি একটা নামে কি ডাকবেন? পর্বত। প্রত্যেকটা একটা পর্বত, যেটা সবার ক্ষেত্রে বলতে পারবেন, পর্বত কমন নাউন। প্রত্যেক ছাত্রের আলাদা আলাদা নাম আছে, কিন্তু প্রত্যেককে একসাথে কি বলতে পারবেন? ছাত্র। দিস ইজ কমন নাউন। আপনি জিনিসটা বুঝাইতে পারছি? পুরো ক্লিয়ার হয়েছেন জিনিসটা? এক একটা বইয়ের এক একটা নাম আছে, কিন্তু প্রত্যেকটাকে কি বলতে পারতেছেন? বই। এক এক নামের হোক, বাট একই একটা নাম দিয়ে সবগুলোকে বুঝাইতে পারবো। বই, বই একটা কমন নাউন। আমি কি জিনিসটা ক্লিয়ার বুঝাইতে পারতেছি? সো এই যে প্রপার নাউনের যে একটা এক জাতীয় নাম দিতেছেন না, প্রপার নাউন অনেকগুলা, কিন্তু প্রত্যেককে একটা নামে আপনি বুঝাই দিতে পারতেছেন, এই এক জাতীয় নামটা হচ্ছে কমন নাউন। তাহলে আমরা বলতে পারি প্রপার নাউনের সাথে কমন নাউনের একটা রিলেশন আছে। তো কমন নাউন কি? প্রপার নাউনের এক জাতীয় নাম। প্রপার নাউনের এক জাতীয় নাম, এটাই হচ্ছে কমন নাউন। তো কখনো যদি কোথাও আপনি আটকে যান, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, ইফতেখার কলম ধ্রুব ভাই আপনাকে বলে দিছে প্রপার নাউন এটার এক জাতীয় নাম, যেটাকে আলাদা করে বলা লাগবে না, প্রপার নাউন সবগুলোকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কমন নাউন। আর কিছু মাথায় রাখা লাগবে না। এরপর কিছু রুলসের খেলা আছে, খেলাটা খেলতেই যাচ্ছি আমরা, তার আগে এটা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। ওকে, সো দেখেন আমরা পরবর্তীতে নাম্বার 1 5টা কমপ্লিট করলাম, যে প্রপার নাউনের এক জাতীয় নাম। এবার আসেন 1 নাম্বার শর্ত পূরণ, 2 নাম্বার কি বলবো? প্রপার নাউনে যেরকম 4-5 করে বলে দিচ্ছি, এরকম 1-2 করে কমন নাউনটা শিখবো। 2 নাম্বার আমরা কমন নাউনকে কি বলবো? দেখেন, কমন নাউন এমন একটা মানুষ বা এমন একজন বান্দা যে সিঙ্গেল থাকতে পারে না, মানে এর কাউকে না কাউকে লাগবে। একটু ভালো করে বোঝেন, কমন নাউনের কাউকে না কাউকে লাগবে। পার্ট বাই পার্ট ক্লিয়ার হন। কমন নাউনে কাউকে না কাউকে লাগবে, এ কাউটা ছাড়া থাকতেই পারে না। এখন কারে লাগবে এটা একটু বোঝেন। আমি আজকে ক্লাসে বলে দিচ্ছি, আর কখনো ভুল করবেন না। কমন নাউনের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা একা বসবে না, এর হয়তোবা আগে একটা ডিটারমিনার লাগবে, নয়তোবা আর্টিকেল লাগবে। বুঝতে পারছি? ডিটারমিনার লাগবে না আর্টিকেল লাগবে আগে, কারণ এ একা বসতে পারে না, এই সেন্টেন্সে একা বসার কোনো ক্ষমতা নেই, এত ভীতু যে আমার সাথে একজন আসো প্লিজ আসো। তাহলে কমন নাউন আপনার সেন্টেন্সে দিচ্ছেন, স্টুডেন্ট লিখতেছেন, আপনি ম্যান লিখতেছেন, ওমেন লিখতেছেন, আপনি বুক লিখতেছেন, আপনি ডিটারমিনার আর্টিকেল ছাড়া লিখতেছেন, নো চান্স। আপনার কিন্তু রাইটিং এ ভুল হবে। আপনি রাইটিং প্র্যাকটিস করতেছেন, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতেছেন, কিন্তু আপনি বান্দা এই জিনিস জানেন না, কমন নাউন দিছেন কিন্তু একা বসাইছেন, এটা তো মহা অপরাধ। তাহলে কমন নাউন রে কখনো একা বসানো যাবে না, এ খুবই খুবই লনলি ফিল করে, এর একজন দিতেই হবে। যদি আমি আগে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল দিব। এখন ডিটারমিনার বা আর্টিকেল না দিয়ে আর কি করা যেতে পারে, সেটা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল দিয়ে আপনি একটা জিনিস বুঝাইতে পারবেনই, বাট যদি আপনি বোঝাইতে চান প্লুরাল, একটা প্লুরালও করতে পারবেন। কিভাবে প্লুরাল করব? এস বা ইএস যোগ করে, বুক না লিখে বুকস লিখতে পারেন, তাহলে প্লুরাল করতে পারবো। তাহলে দুইটা জিনিস একটু মাথায় রাখেন না কষ্ট করে। আমরা কমন নাউন পড়তেছি, কমন নাউনকে আমি বসাইতে চাচ্ছি বাক্যে, কিন্তু আমাকে তো নিয়ম দিয়ে দিচ্ছে, যদি কমন নাউন তুমি বসাও প্লিজ একা বসাও না, তুমি হয় আগে আর ডিটারমিনার বা আর্টিকেল বসাও। ডিটারমিনার মানে সংখ্যাবাচক জিনিসগুলো, যে কয়টা আছে, 3টা 4টা 1টা, এগুলো যে বোঝায় যে সংখ্যাগুলো, সেগুলো ডিটারমিনার। আর আর্টিকেল তো বুঝেনি, এগুলো সহ বুঝবে। আর না হলে প্লুরাল করে দাও, কিন্তু প্লিজ ওরে বুক রাখো না, বুককে বুক দিও না, বুককে চেঞ্জ করো। একা বসতে পারবে না, হয় এস বাই এস এর সাথে ওকে বসাও, নয় ডিটারমিনার বা আর্টিকেলের সাথে বসাও। আমার কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এই যে কথাগুলো বলছে এগুলো ডিপ লেভেলের। ছোটবেলায় আমরা এই পার্টিকুলার জিনিসগুলো ধরে ধরে শিখি নাই, যার কারণে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করলেও গ্রামার মিস্টেক হয়েই যাচ্ছে, এমসিকিউ গুলো ভুল হচ্ছে, পারা জিনিসগুলো, এই ছোট জিনিসগুলো শেখেন নাই। কমন নাউন একা বসতে পারেন, এটা শিখছেন,
এগুলো হয়তো স্কিপ করে গেছেন। সো এগুলোকে একটু ভালো মতো বোঝেন। বোর্ডে লিখতেছি, হাতের লেখার বিধি ঘিচ্ছির অবস্থা, প্রেসক্রিপশন লিখতেছি, বাট কথাটা একটু বোঝেন। আমি আমার চেষ্টাটা করতেছি, আমি আপনাকে ফুল কমপ্লিট করাবো। পরে গিয়ে দেখবেন কি জানেন, বাংলাদেশে এখন যতগুলো কোর্স করছেন, এখানে যে কোর্স করছেন তার তুলনায় কিচ্ছু না। কারণ কি, সব জায়গায় একটা গ্যাপ থাকে, এই জায়গায় কোনো গ্যাপ থাকবে না। সো লাকিলি আর আনলাকিলি যেটা বলেন, আপনাকে এখানে ফোকাস থেকে পুরোটা কমপ্লিট করতে হবে। ওকে, সো হ্যাঁ একদম টুম্পা আপু একটা কথা বলে দিছে, কমন নাউন মানে মিঙ্গেল নাউন। ঠিক আছে, মানে কোনো সিঙ্গেল থাকতে পারে না, কমন নাউন মিঙ্গেল নাউন লিখে রাখতে পারেন, মনে থাকবে। আচ্ছা, তো এখন আমাকে একটা কথা বলেন, আমি এখন বাক্যে লেখার সিদ্ধান্ত নিতেছি, বাক্যে লিখবো। এখন আমাকে বলেন তো, বাক্যে আমি কাউ লিখবো নাকি বাক্যে আমি দি কাউ লিখবো নাকি বাক্যে আমি কাউজ লিখবো? কোনটা লিখতে পারবো বাক্যে? কাউ লিখতে পারবো নাকি দা কাউ লিখতে পারবো নাকি কাউজ লিখতে পারবো? আমাকে একটু বলেন। যদি পারেন তাহলে কংগ্রাচুলেশনস, আপনি অনেক ভালো ভালো ডিপ জিনিস শিখতেছেন আজকে ক্লাসে। কাউ নাকি দা কাউ নাকি কাউজ, বাক্যে আমি লিখতে পারবো কোনটা একটু বলেন। আলাজ ভাই বলতেছে ডিটারমিনার আর আর্টিকেলের পার্থক্য কি? ডিটারমিনার আর্টিকেলের পার্থক্য নাই। ডিটারমিনার একটা অংশ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল দিয়েও যদি সংখ্যা নির্দেশ করা যায়, তাই ডিটারমিনারের একটা অংশ হচ্ছে আর্টিকেল। বাট আমরা আর্টিকেল আলাদা টপিক আকারে পড়ি দেখে আমাদের আর্টিকেল আলাদা বলে দিই, যাতে করে সবাই চেনে। ওকে, সো ফাতেমাতু জোহরা আপু লিখছে দা কাউ আর কাউস, তাসলিমা মিশি আপু লিখছে দা কাউ আর কাউস, গুড। শিবুল বিশ্বাস ভাইয়া লিখছে 2 3 মানে দা কাউ আর কাউস, এই তো ভেরি গুড। মাহফুজ ভাইয়া যে কেন শুধু কাউস লিখছেন আমি জানি না। অভি আপু ভাইয়া লিখছে দা কাউ, কাউস কেন লিখেন নেই অনেকে? দুইটাই হবে, এক্স্যাক্টলি, আমি তো বলেই দিছি। হয় আপনি আর্টিকেল বা ডিটারমিনার সহ বসান, নয়তো বা প্লুরাল করে বসান। সেন্টেন্সে বসালে দুইটার যে কোনো একটা পালন করতে পারলেই হবে, বাট ভুলেও সেন্টেন্সে কাউ বসাবেন না। হ্যাঁ, এমনি কাউ শব্দটা যদি আপনাকে দিয়ে দেয়, আপনি বলতে পারবেন এটা কমন নাউন। বুঝুন আমার কথাটা, আমি বললাম কাউ কি ধরনের নাউন, বলবেন কমন নাউন। কিন্তু আমি সেন্টেন্সে বসায় দিছি, তখন আর কাউ বসাতে পারতেছি না। আমি কি জিনিসটা ক্লিয়ার করাইতে পারছি আপনাদেরকে? জিনিসটাকে বুঝতে পারছেন? খুবই ডিপ লেভেলে কথাগুলো কিন্তু বলতেছি। কমন নাউন সবাই চেনে, কিন্তু সেন্টেন্সে বসাইতে পারেন না সবাই। আপনার কথা হচ্ছে কমন নাউন। আপনাকে দিয়ে বলি কাউ কি, কাউ কমন নাউন। আপনাকে দিয়ে যদি বলি যে হর্স কি, হর্স কমন নাউন। আপনাকে যদি বলি বুক কি, কমন নাউন। কিন্তু বলি এটাকে সেন্টেন্সে বসাও, বাহ, বসালে চেঞ্জ হয়ে যেতেছে। কি কারণে? কারণ এটা তো একা বসতে পারবে না, বসার সময় ভয় লাগে ওর। আর্টিকেল চিন্তা করেন আগে, যদি তার সুযোগ না থাকে প্লুরাল করে দেন। তার মানে একটা হচ্ছে শব্দ দিয়ে বলা, একটা হচ্ছে সেন্টেন্সে গিয়ে বলা। এখন যদি আপনাকে পিন পয়েন্ট ইরোড দিয়ে দেয় বা আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান, বা কোন জায়গায় কারেক্ট করবেন সেটা যদি বলে দেয়, তাহলে দেখবেন কমন নাউন সেন্টেন্স আর্টিকেল ছাড়া বা প্লুরাল ছাড়া বসছে কিনা। যে জায়গায় কারেক্ট করতে হবে করে দিবেন। ক্লিয়ার হয়েছে সবাই? এগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং এ লাগবে। যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভুল করেন তাহলে কিন্তু খবর আছে, এত কষ্ট করে শেখাচ্ছি এবং গুছায় শেখাচ্ছি আপনাদেরকে, তাও যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ পরে গিয়ে ভুল করেন এই জিনিসটা, যে না আমি আবার সে একই ভুল করছি, আমি আর্টিকেল ছাড়াই বসাই দিয়ে আসছি, বুক তো বুক লেখাই যায়, কিন্তু এত কষ্ট করে পড়ায় লাভ কি? আমি বলেই দিচ্ছি এটা আপনার ভুল হবে। ওকে, এই তো কত সুন্দর সুন্দর জিনিস শিখতেছেন, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না, এটা আমার ভালো লাগতেছে যে আপনারা কিছু শিখতেছেন। এইবার আসেন, বান্দা আর একটা নতুন টার্ম নিয়ে আসছে। প্রথম টার্ম ছিল প্রপার নাউনের এক জাতীয় নাম কমন নাউন, 1 নাম্বার শিখছি। 2 নাম্বার শিখছি কি, কমন নাউন মিঙ্গেল। এটা কোনো একা বসতে পারে না সেন্টেন্সে, সেন্টেন্সে বসতে পারে না, কিন্তু একটা শব্দ দিয়ে কিন্তু বলে দিতে পারে এটা কমন নাউন কিনা, ওইটা সমস্যা নেই। কিন্তু সেন্টেন্সে একা বসতে পারবে না, সেন্টেন্সে, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার কথাটা মাথায় রাখেন। 3 নাম্বার কথা কমন নাউন নিয়ে দেখেন। 3 নাম্বারটা একটু পরেই যাই, আরেকটা জিনিস আসে এর মাথায় চলে আসছে হঠাৎ করে, একটু মাথায় রাখেন। একটা শব্দ শুনছেন, বাক্য শুনছেন, ম্যান ইজ মর্টাল, শুনছেন রাইট? এখন ম্যান কি কমন নাউন না? অবশ্যই ম্যান একটা কমন নাউন, কারণ ম্যানের একটা নাম দেওয়া যায়, অনেক নাম আছে। খেয়াল করে দেখেন তো, ম্যান ইজ মর্টালের মধ্যে কোনো ভুল চোখে পড়তেছে কিনা, বা মনে হচ্ছে কিনা যে না এই জায়গাটা মনে একটু ভুল আছে, কারণ একটু আগে তো অন্য নিয়ম শিখছি, এরকম কিছু আছে কিনা একটু দেখেন তো। ম্যান ইজ মর্টালে আছে কিনা? আছে কি? ইয়েস, ম্যান ইজ মর্টালে একটা ভুল মনে হচ্ছে, সেটা কি জানেন? এখানে মনেই হচ্ছে। এইটা যদি কমন নাউন হয়, আমার নিয়ম অনুযায়ী বাক্যে বসছে। ম্যান ইজ মর্টাল তো একটা বাক্য, বাক্যে তো হয় প্লুরাল হওয়ার কথা, নয়তো বা আগে ডিটারমিনার আর্টিকেল বসার কথা। এখানে দুইটাই নাই, মেবি এটা ভুল গ্রামার অনুযায়ী। না, সবকিছুর একটা ব্যতিক্রম থাকে, আর ওই ব্যতিক্রম দিয়ে একটা কোশ্চেন আসতে পারে। মনে রাখবেন, এখানে ম্যান ইজ মর্টাল দিয়ে কি ম্যান বোঝানো হচ্ছে? আদৌ কি ছেলে মানুষ বোঝানো হচ্ছে, নাকি ছেলে মেয়ে সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে? এটা একটু আমাকে একটু কনফার্ম করেন তো। জিনিসটা এক্সেপশনাল বললেও আসলে এক্সেপশনাল না, আপনাকে বলছেন গ্রামারটা বুঝে করেন। এই ম্যান ইজ মর্টাল,
যে মর্টাল কি শুধু ছেলে মানুষ? এখানে MAN ছেলে মানুষের ম্যান, এটা কি ছেলে মানুষ নাকি ওমেনকেও বোঝায়? সমগ্র মানব জাতিকে বোঝায় কিনা একটু খেয়াল করে দেখেন, সমগ্র মানব জাতিকে বোঝায় কিনা। চিরন্তন সত্য ফ্যাক্ট না রে ভাই, চিরন্তন সত্য ফ্যাক্ট না। আপনাকে এটা বুঝতে হবে, ম্যান ইজ মর্টাল। এখানে ম্যান দ্বারা কি বোঝাচ্ছে? শুধু ম্যান নাকি পুরো সমগ্র জাতির ম্যান? পুরো সমগ্র জাতিকে। এই তো, তবে এই জিনিস মাথায় রাখতে হবে, ম্যান যদি পুরো সমগ্র জাতিকে বোঝায়, লিখে রাখেন, পুরো সমগ্র জাতিকে যদি বোঝায় ম্যান, তখনই সেটা শুধুমাত্র একা বসতে পারবে, তারা কাউকে লাগবেই না। সে এমন একটা ওয়ার্ড যেটা দুনিয়ার সব জাতিকে বুঝাই ফেলতেছে। আমি ওমেনকেই বুঝাই ফেলতেছে আমার এক নাম দিয়ে, আমার কেন আর আরেকজনকে লাগবে? বুঝতে পারছি, আমি ছেলের মেয়ের ক্ষমতা নিয়ে আসছে, আমার কেন মেয়ে লাগবে? সো এরকম আর কি। সো ম্যান ইজ মর্টাল, এখানে ম্যানটা সমগ্র জাতিকে বোঝাচ্ছে, আসলে কোনো মানুষকে আলাদা করে বোঝাচ্ছে না, ছেলে মানুষ বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই মূলত ম্যানটাকে আমরা কমন নাউন হওয়া সত্ত্বেও একা লিখতে পারতেছি। যে সে ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আর অন্যান্য ক্ষেত্রে যদি শুধু এমনি অন্য সমগ্র জাতি না বোঝায়, তাহলে এটা হচ্ছে মূলত আপনার কমন নাউন হিসেবে আর্টিকেল বা এসব সব বসাইতে হবে। আমি বলতে পারেন সমগ্র জাতি কিভাবে বুঝাইছে, কেন বুঝাইছে, এটা বলতেই পারেন। আরে ভাই, মানুষ মরণশীল, এই বাংলাটা মানে কি? শুধু কি ছেলে মানুষ মরণশীল নাকি সমগ্র মানব জাতি মরণশীল? এখানে মেইন ইঙ্গিতটা কি দিছে? সমগ্র মানব জাতি মরণশীল, সমগ্র জাতির কথা বলতেছে মরণশীল, শুধু ছেলে মানুষ না। এই জন্য আর কি এটা সমগ্র জাতি বোঝানো হচ্ছে। ক্লিয়ার? যেটা পারবেন না জাস্ট বলে দিবেন, অন্যের কথা চিন্তা করবেন না তো যে ওরা তো সবাই পারতেছে আমি পারতেছি না। আরে ভাই, আপনার ক্লিয়ার হওয়া লাগবে, অন্যেরটা দিয়ে কি করবেন আপনি? ওরা বিসিএস চান্স পেলে কি আপনার খাওয়াবে না? আচ্ছা, সো ক্লিয়ার? আশা করছি একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন। গুড। এবার আমরা যাই পরবর্তীতে আরেকটা, 3 নাম্বারটা আমরা আটকে রাখছিলাম তাই না? 3 নাম্বারটা চলেন আমরা চলে যাই। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, সবাইকে একটু অ্যাডজেক্টিভটা চেনেন, না চিনলেও সমস্যা নেই, সামনে ক্লাস আছে। একটা এক্সাম্পল দেই, এই যে রিচ ধনী, এই যে পোর গরিব, এগুলো কি অ্যাডজেক্টিভ না? ইয়েস। এই যে মনে করেন বয়স্ক মানুষকে আমরা বলি ওল্ড, অ্যাডজেক্টিভ। আমরা একটু ইয়াং মানুষ বলি তাই না? ইয়াং একটা অ্যাডজেক্টিভ। 4টা অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণ দিয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি অ্যাডজেক্টিভ লিখছি, আমি কমন নাউনে পড়াচ্ছি মানে অ্যাডজেক্টিভ একটা রোল আছে। আমি যা পড়াবো তা কমপ্লিট করেন কষ্ট করে, ভাই রে ভাই, আপনি রিয়েলাইজ করবেন আপনার অনেক কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ রিচ, পোর, ওল্ড, ইয়াং, বাট অ্যাডজেক্টিভ কেন পড়াইতেছি? কমন নাউনের সাথে অ্যাডজেক্টিভের কি কানেকশন আছে? কি কানেকশন? কি কানেকশন? কি কানেকশন? এই যে এই অ্যাডজেক্টিভের আগে যদি বাই এনি চান্স আপনি যদি দা লিখে ফেলেন, তাহলে বাবা এই দা প্লাস অ্যাডজেক্টিভ মিলেই হয়ে যাবে কমন নাউন। ওয়াহ, কি শিখে ফেললাম! তাহলে দেখেন, অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, সেটা কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। দ্য রিচ ইজ আ কমন নাউন, দ্য রিচ কমন নাউন, দ্য ওল্ড কমন নাউন। এটা নিয়ে কোনোদিন ভুল করবেন না এমসিকিউ আসলে, এগুলো শিখতে হবে আপনাকে। এই যে শিখে ফেলছেন, এইটা হচ্ছে আপনার মেইন প্লাস পয়েন্ট, আপনি একদম ভেতর থেকে শিখতেছেন। তাহলে আমি জানি অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি আগে দা বসাই, ওইটা যে কমন নাউন হয় এটা আমার জানা দরকার। তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি দা বসায়া দিতে পারি, তাহলে কমন নাউন। আপনি ফ্রেন্ডকে কোশ্চেন করে হবে, এই তুই অ্যাডজেক্টিভ দিছিস, এটা কমন নাউন বানায় দেখা। কিভাবে বানাবেন? আরে এটা তো সহজ, অ্যাডজেক্টিভ দিছস, তাহলে তুমি আমি ডাল দিয়ে দিব আগে, শেষ, কমন নাউন হয়ে যাবে। এবার আসেন, এখানে কি শেষ? না, ওই যে বলছেন না রাইট ফর্ম অফ ভার্ব আমি পারি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার দ্বারা হয় না। হবে কেমনে? আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গিয়ে আলাদা শেখেন, রাইট ফর্ম অফ ভার্ব গিয়ে আলাদা শেখেন, আবার নাউন প্রোনাউন খালি সংজ্ঞা পড়ে চলে আসেন। ভাই একটু ভেতর থেকে শেখেন না। এই দেখেন, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা কি হয়েছে? কমন নাউন হয়েছে। আর মনে রাখবেন, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়ে যদি কখনো কমন নাউন হয়, ওইটা ভার্ব হবে অলওয়েজ প্লুরাল। তাহলে দ্য রিচ ইজ হবে নাকি দ্য রিচ আর হবে বলেন তো? দ্য রিচ ইজ নাকি দ্য রিচ আর? দ্য ওল্ড ইজ নাকি দ্য ওল্ড আর? একটু বলেন তো। এই যে শিখে ফেললেন কথাটা, দিস ইজ কল্ড দ্য কোয়ালিটি লার্নিং। যে আমি একটা টপিক রিলেটেড সব একবার শিখে ফেলতেছি, আমি ওটাকে একদম ঝালাফালা করে যাচ্ছি, এইটা আমার লাইফে যেন দ্বিতীয়বার ধরা না লাগে। আমি বললাম অ্যাডজেক্টিভ প্লাস দা হয়ে গেছে কমন নাউন, অ্যাডজেক্টিভ আগে দা দিয়ে কমন নাউন করে ফেলছি। আরেকটা জিনিস শেখার আছে, এই কমন নাউন অলওয়েজ প্লুরাল ভার্বকে নিবে। তাহলে দা রিচের সাথে প্লুরাল হলে কি হবে? আর হবে।
জিনিসটাকে বুঝতে পারছি? দ্য রিচ আর দ্য ওল্ড আর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইজ হবে না। এই যে জিনিসটা শিখছেন, এইভাবে কি কখনো নোট করছেন কমন নাউনগুলোকে? কখনো কিভাবে নোট করে শিখছেন? একটু কমন নাউন ধরছেন, কমপ্লিট করে যান না। প্রপার নাউনে তো আর্টিকেল শিখলেন না? দ্য হিমালয়াস হবে, কিন্তু দ্য মাউন্ট এভারেস্ট হবে না। এগুলোই তো আপনার মজার জিনিস, এগুলোই তো আপনাকে পরিশ্রম থেকে বাঁচাবে। ক্লিয়ার? আর হবে, ইজ হবে না। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে দা দিছি, এটা হয়ে গেছে কমন নাউন। অ্যাডজেক্টিভের আগে দা হয়ে যে কমন নাউন হয়, সেটার পরে অবশ্যই প্লুরাল হয়। আর হচ্ছে এখানে প্লুরাল, ইজ কিন্তু সিঙ্গুলার। তাই আমার অ্যান্সার হবে আর। যারা আর পারসন, হ্যাটস অফ টু ইউ। আপনারা আমার মন জয় করে নিছেন, কারণ আপনারা বুঝে গেছেন আমি কোন দিকে যাচ্ছি। আপনারা কোয়ালিটি স্টুডেন্ট। এই তো সবাই ভালো করতেছেন। জীবনচন্দ্র ভাই, সব অ্যাডজেক্টিভের আগে দা দিলে হবে না। আপনি বোঝাচ্ছেন নির্দিষ্ট একটা ব্যক্তিকে, গোষ্ঠীকে। যেমন দ্য রিচ, আপনি সকল ধনী ব্যক্তিকে বোঝাচ্ছেন। দ্য পোর, সকল গরিব ব্যক্তিকে বোঝাচ্ছেন। যেখানে লাগবে সেখানে দিবেন, সব জায়গায় তো দা দেওয়া দরকারই হবে না, তাই না? আচ্ছা, সো এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? যদি ক্লিয়ার হয়ে যায়, নিজেদের জন্য একটু তালি দেন না। কমন নাউনটাও ক্লিয়ার করে ফেলছেন আপনারা। সো আমরা 2 নাম্বার জিনিসে কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, আজকে আমরা নাউনে অর্ধেক করে, কালকে বাকি অর্ধেক করব। বাট দেখেন আপনারা যে শিখে ফেলতেছেন, কি ভালো লাগতেছে না? এত ডিটেল সহ শিখতে পারতেছেন। প্রত্যেকটা টপিক যদি ভাবে ডিটেল সহ শিখিয়ে দেওয়া হয় আপনাদেরকে, তাহলে ইজিলি আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার আসি কালেকটিভ নাউন, আমাদের 3 নাম্বার বান্দা। কালেকটিভ নাউন, সেখানে এমন ভাবে গ্রামার সহ অন্যান্য ভার্বের ফর্ম টর্ম যা আছে সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এমন ভাবে শেখেন, তাহলে যদি একটু ভালো মতো ভালো মার্কস নিয়ে আসে, তাহলে তো আরো ভালো, পরীক্ষায় যেন ভালো মার্কস আসে। ওকে, চলেন এবার। ওকে, রিদি আপু খুব অ্যাক্টিভ, ভালোই করতেছেন সবাই। মারিয়াম আপু ভালো করতেছেন, হাসিবুল ভাইয়া আছেন শুরু থেকে, থ্যাংক ইউ। আপনার অনেক শুরু থেকে। জয়াতিক আপু অনেক ধৈর্যশীল, সবাই অনেক ইয়াতে আছে। নাজমুল ভাইয়া সাবাস, বিগ ক্লাপস ফর ইউ। আমি আপনাদের জন্য তালে দিচ্ছি। এবার আসেন কালেকটিভ নাউন শিখি। ওই যে বলছি না, প্রপার নাউন শিখছি, পরে গিয়ে দেখি কমন নাউনের মধ্যে প্রপার নাউনের একটা সংজ্ঞা আছে, যে প্রপার নাউনের এক জাতীয় নাম কমন নাউন। এবার লিখতেছি কালেকটিভ নাউন, তাহলে নিশ্চয়ই কমন নাউন আছে ওই সংজ্ঞার মধ্যে। হ্যাঁ গো হ্যাঁ, আপনার ওই কালেকটিভ নাউনের মধ্যে কমন নাউন ঢুকে গেছে। তার মানে সিকোয়েন্স অনুযায়ী যদি শেখেন, একদম পানির মতো সব সহজ হয়ে যায়। কালেকটিভ নাউন কি? আপনি অনেকগুলা কমন নাউনকে একসাথে করলেই হয়ে যায় কালেকটিভ নাউন। আমি প্রপার নাউনের কথা বলিই নেই, আমি শুধু বলছি কমন নাউন যে শিখে আসছেন, ওটাকে একসাথে করে দেন সবগুলোরই। অনেকগুলো কমন নাউনকে একসাথে করলে পাবেন কালেকটিভ নাউন। তাহলে জাস্ট মাথায় রাখবেন, কমন নাউনের সমষ্টি, সিকোয়েন্স অনুযায়ী পড়তেছি, কমন নাউনের সমষ্টি কি? কালেকটিভ নাউন। ইয়েস। তাহলে দেখেন, যখন কমন নাউন পড়ছি তখন কি বলছি? প্রপার নাউনের এক জাতীয় নাম। মানে আগের নাউনটাকে নিয়ে কোনো মতে টান ধরে নিয়ে আসছি। এবার আগের নাউন কি পড়ছি? কালেকটিভের আগে কমন। তো কমন নাউনকে টান দিয়ে নিয়ে আসে বলতেছি কমন নাউনের সমষ্টি আমার কালেকটিভ নাউন। ক্লিয়ার? এইটুকু জাস্ট মাথায় রাখেন, এগুলো সংজ্ঞা মাথায় রেখে দিবেন। ওকে, যদিও এমসিকিউ খুব কম আসে এরকম করে, কিন্তু এমসিকিউ আসে। বিসিএস প্রাইমারি যেটাই দেন, এমসিকিউ আসে। ঠিক আছে, আবার আপনাদের জন্য আরো গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার পরে আবার আমাদের স্যার একাডেমি ফাউন্ডার্সে কিন্তু ম্যাথ ক্লাস করাচ্ছে বা ম্যাথ কোর্স কমপ্লিট করাচ্ছে। সো ওইটাও যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন শুরু থেকে, একদম কিন্তু একটা ম্যাথের ঝামেলাটাও শেষ হয়ে যাবে। সো ম্যাথ ইংলিশের ঝামেলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো রাত 9টায় কিন্তু আপনারা এটা করতে পারবেন। সো আমি হয়তো আর কিছুক্ষণ আপনাদের কাছে থাকবো এই নাউনের ক্লাস নিয়ে, বাট অবশ্যই সেই ক্লাসটাও করার চেষ্টা করবেন। আজকে আপনাদের পুরো কোশ্চেন সলভ করে দেওয়া হবে, আমাদের প্রাইমারি যে কোশ্চেন ব্যাংক সেখান থেকে সলভ ক্লাস নিয়ে আসবে আমাদের। সো এরকম আস্তে আস্তে ওইটাও কমপ্লিট হয়ে যাবে। এবার আসি কমন নাউনের সমষ্টি। আর সবাই শেয়ার করে রাখেন প্লিজ, ট্র্যাক করতেছে আমাদের টিম। তো যেহেতু একটা অফিসিয়াল টিম আছে আপনাদেরকে পুরস্কৃত করার জন্য, অবশ্যই একটু সিরিয়াস হতে হবে। আর কমেন্ট যারা করছেন, আমার কাছে কয়েকটা নাম চলে আসছে অলরেডি, যে তারা খুবই অ্যাক্টিভ। আচ্ছা, কমন নাউনের সমষ্টি আসেন বলেন তো। আমরা একটা কমন নাউন যদি ধরি, কমন নাউন এখানে লিখলাম স্টুডেন্ট। এখন বলেন তো, একটা জায়গায় যদি অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকে, সেই জায়গাটাকে আমরা কি সমাধান করতে পারি? ক্লাস। ইজন্ট ইট রাইট? ক্লাস বলতে পারি কিনা? ইয়েস, বলতে পারি। ধরেন একটা কমন নাউন দিলাম প্লেয়ার। ওকে, প্লেয়ারগুলো একসাথে হয়ে কি হয়? একটা টিম হয়। মাথায় গেছে কথাটা? ওকে, গেছে। তাহলে এই যে কমন নাউন স্টুডেন্ট, এর সমষ্টি হচ্ছে ক্লাস। প্লেয়ার হচ্ছে কমন নাউন, এর সমষ্টি হচ্ছে টিম। যেহেতু এগুলো সমষ্টি, এগুলোই কালেকটিভ নাউন। আমার কি আর বুঝাইতে হবে? এই জায়গায় মনে হয় আমার আর সময় দেওয়া দরকার নাই। জিনিসটাকে বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন
এইটা হলো ইফতেখার আলম ধ্রুবর প্রথম পার্ট, প্রথম নোট প্রত্যেকটাকে নিয়ে। তাহলে নাম্বার 1 আমি বললাম কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন। আসে নাম্বার 2 এ আমি কি বলবো? প্রথমে আমি বলছি কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন। নাম্বার 2 এই জায়গায় খেলা শুরু। কিভাবে খেলা শুরু? এই জায়গায় আপনারা ভুল করবেন তাই খেলা শুরু। একটা জিনিস মাথায় রাখবেন, ভুলটা কোথায় হয়? প্রত্যেকটা তো বুঝছেন আমি কি বলছিলাম, কমন নাউনে মাথায় রাখছেন না ব্যাপারটা, এবার একটু কালেকটিভ নাউনে মাথায় রাখেন। প্রত্যেকটা একটা করে টুইস্ট থাকে যেখানে স্টুডেন্টরা ভুল করে। কালেকটিভ নাউনের টুইস্ট আমি একটু দিয়ে দিই। কালেকটিভ নাউন শুনতে মনে হয় সমষ্টি মানে তো অনেকগুলা, কিন্তু ঝামেলা আছে। কালেকটিভ নাউন যদিও বোঝায় সমষ্টি কিন্তু হবে সিঙ্গুলার, এটা একটু মাথায় রাখবেন। কালেকটিভ নাউন সমষ্টি বোঝালেও এটা কি নিবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনকে যদি বলা হয় এটা কি ধরনের নাউন, সিঙ্গুলার নাকি প্লুরাল? সমষ্টি বোঝাইছে মানে তো অনেকগুলো, প্লুরালই হইব না, প্লুরাল হইব না। এটা কালেকটিভ নাউন বুঝাই সমষ্টি কিন্তু হবে সিঙ্গুলার। এটা হচ্ছে গ্রামারের খেলা। এই খেলাটা জাস্ট একটু মাথায় রাখবেন। এখন আমাকে বলেন, পরিবারের এক একজন সদস্য মেম্বাররা মিলে কি হয়? ফ্যামিলি হয়। মেম্বাররা মিলে কি হয়? ফ্যামিলি হয়, রাইট? এবার আমাকে একটু বলেন, মনে করেন দা ফ্যামিলি বললাম, আমাকে একটু বলেন ফ্যামিলি ইজ হইব নাকি ফ্যামিলি আর হবে? আমাকে এই বাক্যটা একটু সলভ করে দেখান। ফ্যামিলি ইজ হবে নাকি ফ্যামিলি আর হবে? যদি পারেন তাহলে আপনার জন্য আমি হাত তালি দিব, কেন পা তালিও দিতে রাজি, যে আপনি এটাও শিখে ফেলছেন, এত কঠিন কঠিন জিনিসগুলা। তাহলে আমি কি বলছি? কালেকটিভ নাউন সমষ্টি বোঝায় কিন্তু হবে সিঙ্গুলার। তাহলে ফ্যামিলি তো মনে হইতেছে অনেকগুলো মেম্বার গিজ গিজ করতেছে, তার মানে নিশ্চয় হবে আর। কিন্তু যদি ক্লাসটা কেউ করে থাকে, আজকে ক্লাসে এই পর্যন্ত যদি কেউ এসে থাকে, আপনাদের মতো লাকি আর কেউ নাই, কারণ তারা দিতে পারবে ইজ। দ্য ফ্যামিলি ইজ হ্যাপি। তাহলে কেন আপনি আপনার জন্য হাততালি দিবেন না? আপনি এই জিনিস শিখে ফেলছেন, কেন দিবেন না? অবশ্যই হাততালি দিতে হবে। গুড। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা শিখে ফেলছেন। আমি আর কি বলবো আপনাদেরকে, আপনারাই চ্যাম্পিয়ন। আমি যা শিখছি আপনিও শিখে ফেলতেছেন। আচ্ছা, গুড। তাহলে নর্মালি কালেকটিভ নাউন সিঙ্গুলার নাউন, এইটা একটু মাথায় রাখবেন। ওকে, বক্সে লিখে রাখতে পারেন কালেকটিভ নাউন একটা সিঙ্গুলার নাউন। এমনকি আরেকটা ঝামেলা দিয়ে দিই। এখন আমি আপনাদেরকে ঝামেলা দিই। গ্রামার মানে কি? কিছু ঝামেলা। ঝামেলাটাকে আপনার জন্য সহজ করব। কিছু কালেকটিভ নাউন মানে ঘাটতারা কালেকটিভ নাউন আছে অনেকগুলা, বাট যেগুলো পরীক্ষায় আসে নর্মালি এটা একটু বলি। ঘাটতারা মানে সবাই এক পথে যায়, পুলিশ মনে করেন আরেক পথে গেছে। এই পুলিশ এইটা আমার কালেকটিভ নাউন যেটার সাথে প্লুরাল যায়। এখান থেকে কোশ্চেন আসে পড়ে, যেখানেই বলছি ঘাটতারা ওইখানেই প্রশ্ন। পুলিশ। পি দিয়ে আরেকটা আছে, কি জানেন? পোলট্রি। আচ্ছা, পি দিয়ে আরেকটা আছে, কি জানেন? পিপল। তাহলে ট্রিপল পি দিয়ে একটু মাথায় রাখেন। পোলট্রি, পিপল, পুলিশ। ট্রিপল পি, পোলট্রি, পিপল, পুলিশ। ট্রিপল পি, পোলট্রি, পিপল, পুলিশ। আর লাস্টে একটা জিনিস মাথায় রাখেন যেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, ক্যাটল। এটা ছাড়াও আরো অনেকগুলো আছে, প্লিজ ভাইরা আমাকে বোনেরা একটু এই কষ্ট করে 4টা জিনিস মাথায় রাখেন। পিপল, পুলিশ, পোলট্রি, ক্যাটল। পিপল, পুলিশ, পোলট্রি, ক্যাটল। একটু মাথায় রাখেন। এগুলো তো কালেকটিভ নাউন, নো ডাউট। পিপল, তারপর পুলিশ, পোলট্রি, এগুলো সব সমষ্টি বোঝাচ্ছে। ক্যাটল সবগুলো সমষ্টি বোঝাচ্ছে। সো এই পিপল, পুলিশ, পোলট্রি, ক্যাটল, এই 4টা ঘাটতারা। এই ঘাটতারাগুলো ইজ দিলে ভুল হয়ে যাবে, একটু কষ্টের মাথায় রাখেন। এই ঘাটতারার পরে আর, তাহলে একটা বক্স যদি আমার মতো করে নেন আর পিপল, পুলিশ, পোলট্রি, ক্যাটল বলে যদি আর বলার অভ্যাস করে নেন, তাহলে কি আর ভুল হবে? ভুল হবে না। এই যে ছোট্ট থেকে গ্রামার ঠিকানা শুরু করে ফেলছেন, এই যে ছোট বাচ্চা হচ্ছেন, আপনারা ছোট বাচ্চার মতো পড়তেছেন, কখন যে বড় হয়ে যাবেন, কখন যে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন আর কোশ্চেন সলভ করবেন। আপনারা তো মনে হয় মাস্টার্স সলভ করেন, অনেকে কম্পিটিটিভ এক্সামে ইংলিশ বইয়ে সলভ করেন। এই সলভগুলো যদি দেখার সাথে সাথে হয়ে যায়, আপনার টাইমগুলো সেভ হয়ে যাবে। যেন টপিকটা ভালো করে ক্লিয়ার হন, তাহলে আর মুখস্থ করা লাগবে না। প্রত্যেকটা এমসিকিউ নিচে দেখবেন একটা করে লাইন লেখা, এই কারণে এটা হলো, এটা মুখস্থ করতেছেন। কত মনে থাকে, কত মুখস্থ থাকে, জিরো থেকে শেখেন না। সো পুলিশ, পিপল, পোলট্রি, ক্যাটল, এগুলোর পরে কি হবে? প্লুরাল হবে। কিন্তু নর্মালি এগুলো কি নাউন হয়? সিঙ্গুলার নাউন হয়। কালেকটিভ নাউনগুলো নর্মালি কি হয়? সিঙ্গুলার হয়। এই যে নলেজটা থাকবে, আপনি তো একদিন নিজেও টিচার হইতে পারবেন। আপনাকে আরো ভালো করে টিচার হিসেবে প্রদান করা যাবে সবার কাছে। সো এই তো গুড। আর কি লাগবে? কালেকটিভ নাউনের ব্যতিক্রম জিনিসটা শিখে গেছেন। এবার আপনি আমাকে বলেন, আমি যদি বলি দ্য পুলিশ, আগে বলছিলাম ফ্যামিলি আর হ্যাপি না ইজ হ্যাপি, এখন যদি বলি পুলিশ আর হ্যাপি না ইজ হ্যাপি, এখন আপনি বলতে পারবেন ইজিলি যে ভাই আপনি শিখাই দিচ্ছেন, এখন আমার ভুল করার কোনো চান্স নাই। আমার এখানে অবশ্যই দ্য পুলিশ আর হ্যাপি হবে। অবশ্যই কি হবে? পুলিশ আর হ্যাপি হবে। এই যে শিখে ফেলছেন, আমি আপনাদের কারণে প্রাউড ফিল করি।
কারণ এই জিনিসগুলো নর্মালি সবাই ভুল করে, বাট আপনাকে আমি গুছিয়ে দিয়ে এটা কমপ্লিট করাতে পারছি, আপনি আর উত্তর দিতে পারছেন। আমি সব থেকে বেশি প্রাউড ফিল করতেছি। আপনি যতটা না খুশি ততটা আমি বেশি খুশি। তাহলে 3টা ব্যতিক্রম দিলাম, রাইট? আচ্ছা, তাহলে নাম্বার 1 হচ্ছে কি, কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন, এবং এটা কি হয়, সমষ্টিবাচক হওয়া সত্ত্বেও এটা সিঙ্গুলার হয়। আর ব্যতিক্রম একটা বলে দিছি, সেটা হচ্ছে যে সিঙ্গুলার হলেও এর কিছু ঘাটতেরা আছে। তার মধ্যে কমন হচ্ছে পুলিশ, পোল্ট্রি, ক্যাটেল আর পিপল। ওকে, আচ্ছা এইবার আসেন 4 নাম্বারটা, কোশ্চেন আসে। বারবার বলতেছি কোশ্চেন আসে, মনোযোগ দেন, মনোযোগ দেন। কমিটি, এটা দিয়ে আমরা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব। কমিটি, কমিটি এটা লেখার সাথে সাথে একটা আন্ডারলাইন কেন করবেন? লিখবেন স্পেলিং আন্ডারলাইনটা। টপিকে যেহেতু আসছে বলে দেই, যেগুলো স্পেলিংগুলো কঠিন না, গ্রামার নোট করার সময় বা কোনো কিছু নোট করার সময় যেগুলো মনে হবে স্পেলিংটা একটু কঠিন, আন্ডারলাইন করে স্পেলিং লিখবেন, যাতে করে এটা দিকে ফোকাস করে। এই কমিটি বানান দিয়ে অনেক সময় আসে, 2টা টি নাকি 2টা এম, 2টাই হবে, 2টা এম 2টা টি, কমিটি। বুঝতে পারছি? কমিটি। আচ্ছা, সো কমিটি যদি আপনার হয়ে যায়, তাহলে এখানে স্পেলিংটা দেওয়ার পরে এটা জাস্ট কোনো কাজ নাই আমার কালেকটিভ নাউনের সাথে, বাট স্পেলিংটার কাজ আছে যখন ফিউচারে আপনি অন্য জায়গায় স্পেলিং করবেন। কমিটি, কমিটি কালেকটিভ নাউন নাকি কি নাউন একটু বলেন তো? কালেকটিভ নাউন কিনা কমিটি? ইয়েস, কমিটি কালেকটিভ নাউন। এক্সাম, এটা একটা এক্সাম্পল। কিন্তু আমার কথা হচ্ছে কমিটি ইজ নাকি কমিটি আর, দ্যাটস দ্য কোশ্চেন। এখন আপনি যে জিনিসটা রিভিল করবেন না, এই জিনিসটা আপনি শুনছেন, এই টার্মটা আপনি শুনছেন, কিন্তু কখনো এই সিকোয়েন্স অনুযায়ী পড়েন না দেখে হঠাৎ করে কেউ যদি জিজ্ঞেস করতে পারবেন না। এটা দিয়েই মূলত আজকে আমি আপনাকে হয়তো নাউনের মধ্যে আজকে আলোচনা আমি শেষ করব, এবং বুঝতে পারলে আমি মনে করি যে আজকের ক্লাসটা আপনার সম্পূর্ণ হয়েছে। ইস্তেগরণ ধ্রুব আপনাকে প্রথম ধাপটা কমপ্লিট করাইতে পারছে নাউনের, পরে আবার দ্বিতীয় পার্ট আসবে। কমিটি এটা কালেকটিভ নাউন। এখন আমি আপনারা বলছি কালেকটিভ নাউন নর্মালি কি হয়, সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন নর্মালি সিঙ্গুলার হয়, সমষ্টিগত বোঝালো নাউনটা কি হয়, সিঙ্গুলার হয়। ওকে, সো এবার আসি, এই কমিটিটা যদি সিঙ্গুলার হওয়ার কথা, তাহলে অবশ্যই কি হবে, ইজ হবে। আমার কথা অনুযায়ী তাই। কিন্তু এই এক্সট্রা লাইনটা এখন আপনার কি করবে, আপনার মোড় ঘুরিয়ে দিবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। দেখেন, কমিটিতে বিভিন্ন ধরনের মানুষ থাকে কিনা, একটা অথরিটিতে বিভিন্ন ধরনের মানুষ থাকে। তো মানুষের মতের মধ্যে পার্থক্য থাকে। এই মতভেদের যে পার্থক্যটা, এইটা যদি পরিলক্ষিত হয় যে একজন উগান্ডা নিয়ে ব্যস্ত, আরেকজন আরেক জায়গা নিয়ে ব্যস্ত, মানে দুইজনের মতামত দুই দিয়ে গেছে, একজন যায় এই দিক তো আরেকজন যায় এই দিক, সবাই তো আর এক দিক হইল না। তাহলে কমিটির মধ্যেই দেখা গেলো বহু দিক। তাহলে কমিটির মেম্বাররা হওয়ার কথা ছিল সবাই মিলে এক সিদ্ধান্ত নিবে, কিন্তু না, কমিটির মেম্বাররাই মনে হইতেছে যে আরেকটা নতুন কমিটির কাজ করতেছে। মানে বিপক্ষ কমিটি 10টা 12টা কমিটি হইলে যেরকম মতামত হইতো, এক এক কমিটি এক এক মতামত দেয়, নিজের কমিটির মধ্যে এরকম যে মেম্বাররা এখন এক একজন এক এক মতামত দিচ্ছে। তাহলে এই যে বৈশিষ্ট্যটা নিজের কমিটির মধ্যে চলে আসছে, এক একজনের একক মতামত, এই বিভিন্ন দিকের মতামত যদি মনে হয় সেন্টেন্স দেখে, তখন কমিটির জিনিসটাই হয়ে যাবে প্লুরাল। তখন মনে হবে যে এক এক কমিটির কাজ এক একজন করতেছে এরকম। তাহলে কমিটির যদি মতামত এক একজন এক এক রকম দেয়, একই মতামত যদি সবাই না দেয়, তাহলে এটা হবে প্লুরাল। আর সবাই মিলে যদি একই মতামত দেয়, তাহলে ওইটা হবে নর্মালি, যেটা কালেকটিভ নাউন হয়, মানে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, যদি আমি বলি দ্য কমিটি, পুরো জিনিসটা একটু কমপ্লিট করি, এটা একটু দেখেন। দ্য কমিটি, ওকে, সো দ্য কমিটি ইজ নাকি আর আর্গুইং, তারা তর্ক করতেছে, এটা ইজ তর্ক করতেছে নাকি আর তর্ক করতেছে, এটা একটু মাথায় রাখবেন। এইবার আবার বলতেছি, দ্য কমিটি হ্যাভ নাকি হ্যাজ রিচড ইটস ডিসিশন। দুইটা সেন্টেন্স দিলাম, একটা হচ্ছে দ্য কমিটি হ্যাভ নাকি হ্যাজ রিচড ইটস ডিসিশন, আর এটা হচ্ছে দ্য কমিটি ইজ আর্গুইং আর আর আর্গুইং। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে এত বিরক্ত করবো না, সময় শেষ হয়ে গেছে আমার। দ্য কমিটি অবশ্যই আর্গিউ করতেছে, ঢুসুম ঢুসুম ঢুসুম, মানে কি সবার এক একজনের এক এক মতামত, তার মানে নিশ্চিত এখানে প্লুরাল।
মানে অনেকগুলো মানুষের কাজ করতেছে, কমিটি এক হওয়ার কথা আলাদা হয়ে যেতেছে, বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। দ্য কমিটি আর আর্গিউইং, ক্লিয়ার? কমিটি আর আর্গুইং, পেরে গেছেন। আর দ্য কমিটি নিচেরটা কি? রিচড ইটস ডিসিশন, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছে, কোনো মতভেদ হয় নাই, তাহলে নিশ্চয়ই নর্মালটাই হয়েছে। তাহলে নর্মালি কালেক্টিভ নাউন কি? সিঙ্গুলার। সমষ্টি বোঝালে এটা কি? সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। দ্য কমিটি হ্যাজ রিচড ইটস ডিসিশন। এখন এই যে কথাটা বললাম, এই কথাটা দ্বারা আমি কোন টার্ম শিখলাম? এই পুরো কথাটা যদি বোঝেন, কমিটি সবাই মিলে এক সিদ্ধান্ত নিলে এক সিঙ্গুলার, বহু সিদ্ধান্ত নিলে প্লুরাল, এই জিনিসটাকেই আপনি শিখে ফেলছেন, কংগ্রাচুলেশনস। এইটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাম শুনছেন কিনা বলেন আগে, এই টার্মটা শুনছেন কিনা? শুনছেন, তাহলে গুড, তাহলে হয়ে গেছে। নাউন অফ মাল্টিটিউড শিখছেন আপনি কালেকটিভ নাউনের টপিকে, সারা জীবন মাথায় রাখবেন। কালেকটিভ নাউনের টপিকে আমি নাউন অফ মাল্টিটিউড শিখছি। কালেকটিভ নাউনে যদি আমার এক একজন এক এক মতামত দেয়, এক একজন এক এক কাজ করে, সবাই মিলে যদি এক কাজ না করে, তাহলে এটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। তো তখন প্লুরাল হয়ে যায় জিনিসটা, এই যে ঘটনাটাকে বলে নাউন অফ মাল্টিটিউড। তাহলে কালেকটিভ নাউন কখন প্লুরাল হয় বুঝতেই পারছি, তাই না? নিয়ম অনুযায়ী। আর ব্যতিক্রম কখন প্লুরাল হয়? পিপল, প্লেসেস, পোলট্রি, ক্যাটল টাইপের শব্দগুলো দিয়ে। সো এই তো আমার মূলত এই পর্যন্ত আজকে পার্ট 1 ছিল, যেখানে আপনারা মোটামুটি আইডিয়াটা করে ফেলছেন, এবং থ্যাংক ইউ সো মাচ, আপনারা কালেকটিভ নাউনটাকেও কমপ্লিট করে ফেলছেন। সো আমিও হাততালি দিতে দিতে লিখে ফেলি। তাহলে আজকে আমরা কালেকটিভ নাউন পর্যন্ত কমপ্লিট করছি, নাউনের আরো বহু পদ বাকি। আর প্রথম ক্লাস করে বুঝছেন যে দেখতে মনে হয় প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অনেক ইজি, বাট আমি ক্লাস করানোর পর এখন অন্তত আমি মনে করি সবার মতভেদ চেঞ্জ হয়েছে, শেখার অনেক কিছু আছে, এখানেই শেষ না। ডিপ থেকে শিখলে জীবনের প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবেন, যতই গ্রামারে আসুক। সো এখন বলেন, এখন তো মনে হচ্ছে যে না, এই যে 1 ঘন্টার উপরে আমি সময় দিলাম, ওয়েস্ট হয় নাই, প্রপার কমন কালেক্টিভ একদম ক্লিয়ার হয়ে গেছে, রাইট? সো এই যে কথাগুলো, এগুলো একটু শুনতে হবে, আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, একটু মনোযোগ দিয়ে করেন, দেখবেন খুব ভালো মতো কমপ্লিট করতে পারবেন। সো আজকে আপনি পার্ট 1 জীবনে এক ধাপ আগাইছেন আপনার ইংলিশ গ্রামার ফুল কমপ্লিট করার জন্য। এবার আপনি বলেন, এইভাবে যদি প্রত্যেকটা টপিক আপনাকে কমপ্লিট করায় দিই, গুছায় দেই, আপনার কি আর কোনো বইয়ের পেছনে দৌড়ানো দরকার আছে? তেমন দরকার নাই। বারবার কি একই জিনিস রিপিট করা দরকার আছে? দরকার নেই। সিকোয়েন্স অনুযায়ী একবারে ভেতরে ভেতরে শিখবেন। সো থ্যাংক ইউ সো মাচ টুম্পা আপু, ফাতেমা জুত্তোহরা আপু, শুরু থেকে আপনারা আছেন, অভি ভাই আছেন, শিয়ান্তা আপু আছেন, শিবুল ভাইয়াকেও প্রথম থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আঞ্জুমা হক, বর্ষা আপুকে কিন্তু আমি আগে দেখি নাই, দেরি করে আসছেন, নিশ্চিত দেরি করে আসছেন। শাহেদ ভাইকে আমি শুরু থেকেই দেখছি প্রায়। ওকে, সিয়াম ভাই আছেন, সিয়াম ভাই সবার আগে উত্তর দিছিলেন মনে আছে। তাজিন আপু আছেন, গুড। উম্মে মারিয়া আপু আছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট ক্লাস দেখা হচ্ছে আপনাদের সাথে। এবার আপনাদের কাজ হচ্ছে, যারা শেয়ার করেন নাই তারা অবশ্যই শেয়ার করে ফেলবেন, বিকজ আপনি যদি এখন শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু আপনি অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবেন, এবং আপনার লিস্টে কিন্তু নাম থাকবেন ইভ্যালুয়েশনের। সো আজকে আমরা এক্সাম নিব না, যেহেতু নাউনটা কমপ্লিট করতে পারি নাই। আমরা আগামী ক্লাসে নাউনটাকে কমপ্লিট করে টোটাল নাউনের উপর একবারে আমরা ইয়াটা নিব, ক্লাসটা নিব, সরি এক্সামটা নিব। সো সবাই সে পর্যন্ত ভালো থাকেন, আর আজকে ক্লাসের নোটগুলোকে একটু সাজিয়ে রাখেন, কে কত সুন্দর নোট করতে পারে দেখবো। সো দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার এই পর্যন্তই। এখন আমাদের ফাউন্ডার্স ক্লাস নেবেন, আপনাদের ম্যাথ ক্লাস একটু পরেই লাইভ হচ্ছে। সো যদি সময় থাকে অবশ্যই সেই ক্লাসটা করবেন, একসাথে একটা ম্যাথ ইংলিশ সবগুলোই গোছানো হয়ে যাবে। সো আমি ইফতেখার আলম ধ্রুব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সো নাউনের উপর আজকে আমরা কালেকটিভ নাউন পর্যন্ত ক্লাস করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।